এত ঘৃণা! আর আমি যদি বলি আমি কিছুই করিনি? আপনি বললেই হলো। আপনার স্পর্শের চিহ্ন এখনো আছে আমার শরীরে, আর আপনি এখন বলছেন কিছুই করেননি। কসম করে বলছি মিশমি, আমি কিছুই করিনি। তোমার শরীরে এই চিহ্ন আমি ইচ্ছা করেই করেছি, যাতে তুমি ভাবো আমি তোমার সাথে ফিজিক্যালি ইনভলভ হয়েছি। তাছাড়া তোমার সাথে আমি মাত্র 2 রাত কাটিয়েছি। এই 2 রাতেই কি তুমি সজ্ঞানে ছিলে? তুমি হয়তো ভেবেছো আমি তোমার ঘুমের সুযোগ নিয়েছি, কিন্তু না, আমি এটা করিনি। প্রথম রাতে তোমার খাওয়ানো পানিতে ঘুমের ওষুধ আমি মিশিয়েছিলাম, আর দ্বিতীয় রাতে কফির সাথেও ঘুমের ওষুধ আমি মিশিয়েছি। তাছাড়া ফিজিক্যাল কিছু হলে সামান্য হলেও তো মানুষ নিজেই বোঝে। তুমি কি কিছু এমন ফিল করেছো বলো তো? মিশিমের নিজের কান চোখ কোনোটাতেই বিশ্বাস করতে পারছে না। চোখকে বিশ্বাস করতে পারছে না, কারণ ভাবছে এটা কি সত্যিই নুয়াজ। কিছু বলো মিশমি। আপনি সত্যি কিছুই করেননি? না, সত্যি কিছু করিনি। তুমি যেমন ছিলে তেমনই আছো। চাইলে তুমি এখন মুক্ত হতে পারো, কিন্তু তার আগে একটা কথা বলো আমায়, বাড়িতে কি হয়েছে? অনেক কিছু, অনেক। আপনি নাকি বাড়িতে আমায় বিয়ে করার কথা বলেছেন। হ্যাঁ, তোমার বাড়ির সবাই এটা নিয়ে অনেক ঝামেলা করেছে। বড় খালা চায় তার মেয়ে অ্যানির সাথে আপনার বিয়ে দিতে। আমাকে বাড়ি থেকে আপনার কাছেই পাঠিয়েছে, কেন? আমি যাতে আপনাকে রাজি করাই এনিকে বিয়ে করার জন্য। তাহলে তুমি আমার রাজি না করিয়ে মরতে যাচ্ছিলে কেন? মানে? মানে কি আবার? তুমি তো আমায় ভালোই বাসো না, তাই তোমার খালাতো বোনকেই বিয়ে করি, কি বলো? আমি কি জানি? তুমি যদি চাও তাহলে বিয়ে করব। আমার উপর ডিসিশন চাপিয়ে দিচ্ছেন কেন? কারণ বরাবরের মতোই তুমি আমাকে রিজেক্ট করেছো, তাই। আপনি চাইলে বিয়ে করতে পারেন, তাহলে বড় খালা সবচেয়ে বেশি খুশি হবে। তুমি এত সহজ সরল কেন বলো তো? আমি কি করেছি? ওই নরকে তুমি থাকো কিভাবে? এত অত্যাচার তুমি সহ্য করো কিভাবে? আপনি আমার বড় খালাকে চেনেন না, তিনি খুব ডেঞ্জারাস মহিলা। বাহ, ভালোই বলেছো। সেই নারী, তুমিও নারী। সে অন্যায় করলে তুমি প্রতিবাদ করতে পারবে না? ওদের সবার সাথে আমি একা কিভাবে পারবো? আগে প্রতিবাদ করার মনোবল জীর্ণ করতে হবে তোমার। তোমার সে মনোবল আছে। শোনো, তুমি যত নরম হবে তারা ততই বেশি সুযোগ পাবে। নিজেকে শক্ত করো আর ওদের প্রতিবাদ করো। আমি পারবো না। তোমাকে পারতেই হবে মিশমি। অন্যায় যে করে আর অন্যায় যে সহ্য করে, দুইজনই সমান অপরাধী। আর তুমি কি চাও সেই অপরাধ করতে? বাস্তবতার সম্মুখীনে লড়াই করার সাহস থাকতে হবে তোমার। মিশিম কিছু বলছে না, চুপ করে আছে। নুয়াজ একটা সিগারেট ধোয়ায়। সিগারেটের ধোঁয়া উড়াতে উড়াতে বলে, বাড়িতে যাও এখন। নেক্সট টাইম আমি সাহসী মিশমিকে দেখতে চাই। মিশিম এবার মুখ খুলে। আপনি কি তাহলে এনিকে বিয়ে করবেন না? নুয়াজ হাসে। এতগুলো কথা বললাম এতক্ষণ, উত্তর পাওয়ার কথা তোমার। হুম। মিশিম বাড়িতে গিয়ে দেখে সবাই বসার ঘরে বসে আছে। মিশিমকে দেখে বড় খালা এগিয়ে আসে। নুয়াজ আসেনি? নুয়াজ গাড়ি পার্কিং করে ততক্ষণ এসে পড়েছে। নুয়াজকে দেখতে পেয়ে সবাই সদরে ভেতরে নিল, বসতে দিল। বড় খালা ব্যস্ত ভঙ্গিতে বলল, যা যা, তোরা খাবার নিয়ে আয়। নুয়াজ হেসে বলে। এত ব্যস্ত হওয়ার কিছুই নেই আন্টি। তিনি ইনি বিনিয়ে বলেন, আসলে কি বলবো বাবা, তখন মাথা ঠিক ছিল না, তাই যা নয় তাই বলে ফেলেছি। তুমি রাগ করে থেকো না। না না, আমি কিছুই মনে করিনি। শুনে খুশি হলাম বাবা। আমার মেয়ে অ্যানিকে তোমার পছন্দ হবে। খুব সুন্দরী আমার মেয়ে। তাহলে আপনার মেয়েকে পছন্দ করে কি করব? মিশমি তোমায় কিছু বলেনি? বলেছে, কিন্তু মিশমি বললেই যে আমি রাজি হব, এটা আপনি ভাবলেন কিভাবে? ছোট খালা তখন বলে, দেখছো আপা মেয়ের কাজ? ওকে কি তুমি পাঠাইছো কি কাজ, আর সে করছে কি? উল্টাপাল্টা বুঝিয়ে দিয়েছে। নুয়াজ বসা থেকে দাঁড়িয়ে যায়, ছোট খালার সামনে গিয়ে বলে, আমি বাচ্চা নই আন্টি। কেউ আমাকে শাক দিয়ে মাছ ঢাকানো শিখালো আর আমি সেটাই শিখবো? এতটা বোকা আমি নই। বড় খোলা তখন মিশিমের চুলের মুঠি ধরে বলেন। তোরে কি আমি এর জন্য পাঠাইছিলাম? বড় খালার কাছ থেকে মিশিমকে সরিয়ে ধাক্কা দেয় বড় খালাকে। তিনি যেন তখন আরো তেলে বেগুনে জ্বলে ওঠেন। তোমার এত বড় সাহস, আমার গায়ে হাত তোলো তুমি? রাখেন আপনার সাহস।
আপনি আমার সাহস আর ক্ষমতা সম্পর্কে জানেন? আপনাকে যদি এক্ষুনি আমি মেরেও ফেলি না, তাতেও হাত কাঁপবে না আমার। আর আপনার লাশ গুম করতে আমার জাস্ট 10 মিনিট সময় লাগবে। তুমি কিন্তু বেশি বাড়াবাড়ি করে ফেলতেছো নুয়াজ। বাড়াবাড়ি এখনো কিছুই দেখেননি আপনি। আমি চাচ্ছিও না দেখাতে, তাহলে আপনার দাঁড়িয়ে থাকার ক্ষমতাটাও হবে না। একটা কথা কান খুলে শুনে রাখুন, যত টাকা লাগে আমি দিব, কিন্তু মিশমির গায়ে যেন একটা আঁচড়ও না লাগে। নোয়াজ একটা চেক বের করে বড় খালার দিকে ছুঁড়ে মারে। এখানে 20,000 টাকার একটা চেক আছে, হবে তো? না হলে আমাকে জানাবেন। মিশিমের দিকে তাকিয়ে বলে। সাবধানে থেকো, আমি আসছি। মিশিম নোয়াজের যাওয়ার পথের দিকে চেয়ে থাকে। বড় খালার ভেতরে আগুন তখন বেড়েই চলেছে। মোহনা আর মিশিম রাতে এক বিছানাতেই ঘুমায়। মিশিমকে জড়িয়ে ধরে মোহনা বলে, নুয়াজ ভাইয়া কি তোমায় ভালোবাসে? জানি না রে। আমার তো সেটাই মনে হয়। হুট করে কিভাবে তোমায় বাঁচাতে চলে আসলো বলো? তুমি নুয়াজ ভাইয়াকে বিয়ে করে এই বাড়ি থেকে চলে যাও আপু, নয়তো মা, খালারা আর মামা তোমায় ভালো থাকতে দিবে না। তোকে আর বাবাকে রেখে আমি কোথাও যেতেও পারবো না। আপু, তুমি আমাদের কথা ভেবো না। খালারা, মা আমাদের কোনো ক্ষতি করতে পারবে না মায়ের জন্য। তবুও পারবো না রে। আর কথা বলিস না, ঘুমা। মোহনা আর কথা বাড়ায় না, চুপটি করে মিশিমকে ধরে ঘুমিয়ে যায়। মিশিম ভাবতে থাকে নোয়াজের কথা। কাঙ্ক্ষিত মানুষ কি কখনো অনাকাঙ্ক্ষিত হতে পারে? এত সুযোগ পেয়েও নোয়াজ কিছুই করেনি। মিশিমের মনেই নোয়াজের জন্য আলাদা ভালো লাগা আর সম্মান জন্ম নেয়। আজও বড় খালার হাত থেকে কিভাবে রক্ষা করলো। একসময় ভাবনার প্রহর কাটিয়ে মিশিম ঘুমিয়ে পড়ে। রাত 1টা। মিশিমের দরজা কড়া নড়ছে কেউ। দরজা খুলে দেখে রেহনুমা বেগম। মিশিম ঘুম ঘুম চোখে বলে, এত রাতে ডাকলে কেন মা? মোহনাকে ডাক, রেডি হ তাড়াতাড়ি। এত রাতে রেডি হব মানে? কোথায় যাব? তোর বড় খালার বাসায়। কেন? জানি না। আমি যাব না। তোমরা যাও, আমি যাব না। এত রাতে ঝামেলা বাঁধাস না তো মিশমি। আপা আসলে কিন্তু কেলেঙ্কারি অবস্থা হয়ে যাবে, তাই ভালো রেডি হয়ে নে। চোখে মুখে পানির ছিটা দে যা। সবাই রেডি হয়ে বড় খালার বাসায় রওনা দিল। আসার পথে মিশিমের ফোনটা খুঁজে পাচ্ছিল না। মোহনার ফোন মায়ের কাছে, কিছুই বুঝতে পারছে না। হঠাৎ করে কি হচ্ছে এসব? কেউ কিছু বলছেও না। সবাই যে যার মতো মুখে তালা দিয়ে বসে আছে। ভোরে বড় খালার বাসায় পৌঁছালো। রাতে ঘুম না হওয়ায় মোহনাকে নিয়ে একটু ঘুমিয়ে নিল। 7টার দিকে বড় খালা টেনে ওঠায় মিশিমকে। মিশিম তখন ঘুমে ঢুলু ঢুলু। মিশিমের হাতে এক সিট কাপড় ধরিয়ে দিয়ে বলে, যা, এটা পরে রেডি হয়ে নে, তারপর একটু সাজ। কেন? তোর সব প্রশ্নের উত্তর দিতে হবে। মিশিম জামাটা খুলে দেখে স্লিভলেস জামা। জামার গলাটাও বেশ বড়। বুকের অর্ধেক অংশ অনায়াসে দেখা যাবে। সাথে খুব টাইট একটা সালোয়ার। এই পোশাকটা পরলে শরীরের প্রত্যেকটা ভাঁজই স্পষ্ট দেখা যাবে। মিশিম ড্রেসটা ছুঁড়ে ফেলে দিয়ে বলে, এসব পোশাক আমি কখনোই পরবো না। পরতে হবে তোর। ছেলেদের আকর্ষণ করতে হলে আকর্ষণীয় পোশাকই পরতে হবে, এমন ঢিলেঢালা পোশাক পরলে চলবে না। কি বলতে চাইছো তুমি? আমি যা বলতে চাইছি তা খুব পরিষ্কার। তোর নাগর এসে আমাকে কথা শুনিয়ে যাবে, আমার গায়ে হাত তুলবে, আর আমি বসে বসে আঙ্গুল চুষবো। আমাকে চিনিস নি এখনও তোরা। এর শোধ আমি তুলবো না ভেবেছিস? ওই দিক দিয়ে নোয়াজের থেকে টাকা নিব, আর এই দিকে তোর শরীর বেচেও টাকা নেব। তাড়াতাড়ি রেডি হয়ে নে, খদ্দের যেন খুশি হয়, খেয়াল রাখবি। বড় খালার কথাগুলো তীরের মতো বিঁধল মিশিমের গায়ে। কান গরম হয়ে যাচ্ছে। নিজের গায়ের সর্বোচ্চ শক্তি দিয়ে বড় খালার গালে থাপ্পড় বসিয়ে দেয়। থাপ্পড়টা আচমকা আর এতই জোরে দিয়েছে যে বড় খালার তাল সামলাতে না পেরে ফ্লোরে পড়ে গিয়েছে। মানুষ সৎ হলেও তো এত খারাপ হতে পারে? এতদিন তোর সব অত্যাচার সহ্য করেছি। ভাবতাম তুই তো মায়ের বোন, মায়েরই মতো। সৎ মা আমাকে সারা জীবন সৎই ভেবেছে, কিন্তু আমি তো তাকে মায়ের জায়গায় বসিয়েছিলাম, আর তুই ছিলি তার বোন। তুই তো মানুষ না, তুই ডাইনি। আজ আমার জায়গায় তোর মেয়েকে এই কথাগুলো বলতে পারতি? বল, পারতি বলতে? তোর মেয়েকে দিয়ে ব্যবসা করাতে পারতি? তোর যদি এতই টাকার লোভ থাকে তাহলে যা না, নিজের শরীর বিক্রি করে
টাকা ইনকাম কর, এতে তুই টাকাও পাবি আর তোর শরীরের জ্বালাও মিটবে। আল্লাহ যেন তোর মতো মহিলার ওপর গজব ফেলে, গজব। ছোট খালা পেছন থেকে মিশিমের হাত টেনে ধরে থাপ্পড় দিতে যাবে, মোহনা তখন ছোট খালাকে ধাক্কা দিয়ে সরে দেয়। বটি হাতে নিয়ে বলে, আপু তুই এখান থেকে পালা আপু, নয়তো এই পশুর দল তোর সম্মান রাখতে দিবে না। পালা আপু। বড় খালা চোখ গরম করে বলে, মোহনা, হাত থেকে বটি ফেল বলছি। তোমাদের কথা শুনে আমার আপুর ক্ষতি আমি করব না। আপু যা তুই প্লিজ, তুই ভয় পাস না, এরা আমার কোনো ক্ষতি করবে না। এদের রক্ত তো আমার শরীরে আছে, তাই আমার উপর পশুর মতো অত্যাচার করতে পারবে না। যা তুই, তোর পায়ে পড়ি আপু। বড় খালা মিশিমকে আটকাতে গেলে মোহনা বটি নিয়ে কোপাতে যায়। মিশিম বড় খালাকে ধাক্কা দিয়ে বাড়ি থেকেই বেরিয়ে যায়। দৌড়াতে দৌড়াতে অনেক দূর চলে এসেছে, হাতে একটা টাকাও নেই, ফোনও নেই, কোথায় চেপে কি করবে কিচ্ছু বুঝতে পারছে না। এই জায়গাটাও চেনে না মিশিম। একটু আগে কি ঘটে গেল ভাবতেই বুকে ভেতরে ভয়ের দানা বেঁধে যাচ্ছে, হাত পা কাঁপছে। হাসপাতাল থেকে বের হয় আলভি, গাড়িতে উঠতে যাবে তখন মিশিমকে দেখতে পায়। আলভি দ্রুত মিশিমের কাছে যায়, পেছন থেকে ডাক দেয়। মিশি। মিশিম প্রথমে ভয় পেয়ে যায়, আলভিকে দেখে একটু আশ্বাস পায়। আপনি এখানে? 3টা হাসপাতালে আমি 2 দিন করে রোগী দেখি। আজ এই হাসপাতালে এসেছি রোগী দেখতে, কিন্তু তোমার এমন এলোমেলো অবস্থা কেন? তুমি এখানেই বা কেন? মিশিম ভীষণ ক্লান্ত স্বরে বলে, পানি, একটু পানি দিবেন? পানি খাবে? দাঁড়াও, গাড়ি থেকে নিয়ে আসি। আলভি গাড়িতে পানির বোতল আনতে যায়। মিশিমের মাথা ঘুরছে, চারপাশে সবকিছু ঘুরছে, ঝাপসা লাগছে সবকিছু। মিশিম মাথা ঘুরে রাস্তায় অজ্ঞান হয়ে পড়ে যায়। আলভি দ্রুত এসে মিশিমের চোখে মুখে পানি দেয়। এতটুকু সময়ে রাস্তায় মানুষ জড়ো হয়ে গিয়েছে। এটা অবশ্য অস্বাভাবিক না, মানব জাতি বড় কৌতূহলী, ছোট্ট বিষয়টাকেও এত বড় করে দেখে যেটা মুখে বলেও সমাপ্তি উদ্ধার করা যাবে না। মিশিমের জ্ঞান ফিরেছে ঠিকই, কিন্তু শরীর খুব ক্লান্ত। আলভি মিশিমের কাঁধ ধরে ধরে গাড়িতে নিয়ে বসায়। অপর পাশে আলভি বসে, সিটের উপর মাথা রেখে বসে আছে মিশিম। দুজনের মধ্যে দূরত্ব ভালোই। ক্লান্ত থাকায় মিশিম বারবার হেলে পড়ে যাচ্ছে। আলভি হাত বাড়িয়েও হাত সরিয়ে নিচ্ছে। কেন জানি একটা অজানা সংকোচ কাজ করছে। যখন দেখলো মিশিম নিজের উপর কন্ট্রোল হারাচ্ছে, তখন আলভি বাধ্য হয়ে মিশিমকে ধরে বসালো। মিশিম তখন আলভির কাঁধে মাথা এলিয়ে দিল। বাসায় পৌঁছে কলিং বেল বাজতে আলভির মা আয়েশা বেগম দরজা খুলে দেন। মিশিম তখনও আলভির কাঁধে মাথা রেখে দাঁড়িয়ে আছে, আর আলভি 2 হাত দিয়ে মিশিমকে ধরে রেখেছে। আয়েশা বেগম ভ্রু কুঁচকে বলেন, এই মেয়েকে? বলছি, আগে ভেতরে যেতে দাও। আয়েশা বেগম দরজা থেকে সরে গেলেন। আলভির সাথে তিনিও মিশিমকে ভেতরে নিতে সাহায্য করলেন। মিশিমকে আলভির রুমে শুইয়ে দিলেন। আলভি আয়েশা বেগমের দিকে তাকিয়ে বলল, ওকে কিছু খাবার খাইয়ে দাও, তারপর গরম দুধ খাইয়ে একটা ঘুমের ওষুধ খাইয়ে দিও। ওর এখন ঘুমের প্রয়োজন। আর আমি এসে তোমাকে সব বলছি। হাসপাতালে যেতে হবে আমার এখন। কিছু তো বলে যা, কে এই মেয়ে? সেই মেয়ে যাকে আমি কিসমিস বলে ডাকতাম, যে আমাকে মসজিদের সামনে বিয়ের কথা বলেছিল। আয়েশা বেগমের চোখগুলো চকচক করে উঠল। তিনি কিছু বলার আগে আলভি বলল, এখন আর কিছু জিজ্ঞেস করো না প্লিজ, আমি আসছি। আলভি বাড়ি থেকে বের হয়ে গেল। আয়েশা বেগম ফ্রিজ থেকে খাবার বের করে গরম করলেন। মিশিম খেতে চাইছিল না বলে জোর করে খাইয়ে দিয়েছে। এরপর আলভির কথা মতো 1 গ্লাস গরম দুধ খাইয়ে ঘুমের ওষুধ খাইয়ে দিয়েছে। বালিশ ঠিক করতে করতে আয়েশা বেগম বলেন, এখন চুপ করে ঘুমাও তো, তোমার ঘুম ভাঙলে সব শুনবো। নতুন জায়গা, নতুন মানুষ, কাউকেই চিনে না, কিচ্ছু চিনে না, শুধু জানে এটা আলভির মা। মিশিম কথা বলল না, ঘুমের ওষুধ কাজ করতে লাগলো। মিশিমের চোখের পাতায় ঘুম জড়িয়ে আছে। নুয়াজ ফোনের উপর ফোন দিয়ে যাচ্ছে মিশিমকে, কিন্তু প্রতিবারই ফোন সুইচ অফ। নুয়াজের মেজাজ চরমে পৌঁছে যায়, রাগে গজগজ করতে করতে নিজেই বলে, মেয়েটা এত ইনরেসপন্সিবল কেন? ফোন বন্ধ করে রাখছে কোন সাহসে? গাড়ি নিয়ে সোজা মিশিমদের বাসায় চলে যায়, কিন্তু সেখানে গিয়ে হতাশা হয় নুয়াজ। বাড়ির গেটে তালা লাগানো, আশেপাশে কারো থেকে জিজ্ঞেস করে কোনো সন্ধান মিলল না। তখনই আবার হাসপাতালে গেল, হয়তো বাবার কাছে আছে, কিন্তু সেখানে মিশিমকে পেল না। নুয়াজের রাগ ক্রমে ক্রমে বেড়েই যাচ্ছে।
এখন মিশিমকে কাছে পেলে সেও চিবিয়ে খেত। দুপুরের দিকে আলভি বাড়িতে আসে। আয়েশা বেগম তখন রান্না করছিলেন। আলভির রুমের দরজা চাপানো ছিল। একবার রুমের দিকে এগিয়েও আবার পেছনে যায়, কারণ রুমে এখনো মিশিম আছে। কিভাবে আছে তা তার কোনো ঠিক নেই। এভাবে হুট করে রুমে যাওয়া ঠিক হবে না। তাই আলভি রান্নাঘরে মায়ের কাছে যায়। আলভিকে দেখে আয়েশা বেগম বলেন, কখন আসলি? এই তো এখনই। খাইয়েছিলে ওকে? ওকে কোথায় পেলি তুই? হাসপাতালের সামনে। রুমে গিয়ে দেখো তো কী করছে। আয়েশা বেগম চুলার আঁচ কমিয়ে আলভির রুমের দিকে যায়। পেছন পেছন আলভিও যায়। আয়েশা বেগম আগে রুমে ঢুকেন। রুম তো ফাঁকা আলবি। আলভি এবার রুমে ঢুকে বেলগুড়িতে মিশিমের উপস্থিতি টের পায় আলভি। মা, তুমি রান্না শেষ করে আসো, মিষ্টি বেলকনিতে আছে। আচ্ছা। আয়েশা বেগম চলে যেতেই আলভি বেলকনিতে যায়। মিশিম চুপ করে দাঁড়িয়ে আছে বারান্দার রেলিং ধরে। কি থেকে কি হয়ে গেল মিশিম এখনো বুঝে উঠতে পারছে না। আলভি এসে ডাক দেয়। কিসমিস। মিশিম পিছন ফিরে তাকিয়ে মৃদু হেসে আবার আকাশের দিকে তাকায়। তোমার কি মন খারাপ? হুম। কি হয়েছিল বলবে? প্রথম দিন থেকেই দেখছি তোমার পরিবারের লোকজন তোমায় দেখতে পারে না কেন? মিশিম কিছু বলে না, চুপ করে থাকে। প্লিজ মিসমি, চুপ করে থেকো না। আয়েশা বেগম ততক্ষণে রান্না শেষ করে আলভির রুমে আসে। মিশিমের মাথায় হাত বুলিয়ে বলে, বলো না মা, কি হয়েছে? মিশিম এবার ফুপিয়ে কেঁদে দেয়। কাঁদতে কাঁদতেই ঘটে যাওয়ার সব কথা বলে ওদের। সব শুনে আলভি ও আয়েশা বেগম স্তব্ধ হয়ে যায়। আলভির চোখে কোণে পানি চিকচিক করছে। আয়েশা বেগম রাগে গর্জে উঠে বলে, এত খারাপ মানুষ কি করে হয়? আল্লাহ এর গজব পড়বে ওই রাক্ষসীর ওপর। মিশিম তখনও কাঁদছে। আয়েশা বেগম মিশিমকে শান্ত করে বলে, তুমি কেঁদো না মা, আমি আছি এখন তোমার পাশে। আলভিকে উদ্দেশ্য করে বলেন, আমি টেবিলে খাবার বাড়ছি, তুই ওকে নিয়ে আয়। আলভি ছোট্ট করে বলে। হুম। আয়েশা বেগম চলে যাওয়ার পর আলভি ফ্রেশ হতে যায়। মিশিমের কেন জানি খুব খারাপ লাগছে। কাউকে দেখার জন্য মনটা অস্থির হয়ে আছে, কিন্তু সেই কেউটা কে? বাবা নাকি নুয়াজ? আলভি ফ্রেশ হয়ে এসে মিশিমকে খাওয়ার টেবিলে নিয়ে যায়। মিশিমের গলা দিয়ে খাবার নামছে না। মোহনার কথা খুব মনে পড়ছে। কে জানে ওরা মোহনাকে কিছু বলছে কিনা। মিশিম খাচ্ছে না দেখে আয়েশা বেগম বলেন। খাবার ভালো হয়নি? মিশিম মৃদু হেসে বলে, খুব ভালো হয়েছে। তাহলে খাচ্ছ না কেন? খাচ্ছি তো। পাশেই তো তোমার খালার বাড়ি, তোমার খালাকে খবর দেব? মিশিম উত্তর দেওয়ার আগেই আলভি বলে, সরি না মা, এখন ওর খোঁজ কাউকে দেওয়া ঠিক হবে না। এইসব যদি ওর খালা জানতে পারে তাহলে ওকে তার বাসায় নিয়ে যেতে চাইবে। ওর খালার শ্বশুরবাড়ির লোকজন সেটা ভালো চোখে দেখবে না, তাই দরকার নেই এখন জানানোর। এটা ঠিক বলেছিস আলবি। খাওয়ার চলে বিভিন্ন আড্ডা দিল ওরা। কথা যা বলার আলভি আর আয়েশা বেগমই বলছে। মিশিম শুধু চুপচাপ শুনছে। মিশিমকে স্বাভাবিক করার জন্য আলভি দুষ্টমি করে বলল, এই মিষ্টি, কিসমিস খাবে? দিব 2টা, রান্নাঘরে আছে বোধহয়। না। তুমি বড় হলে কেন বলো তো? ছোট থাকলেই কত ভালো ছিল, শুধু শুধু বড় হয়েছ। দুষ্টমি করা কি ভুলে গিয়েছ? আমার ভালো লাগছে না। রাজারানীর গল্প শুনবে? না। তাহলে ভূতের? না, আপনার বউয়ের গল্প শুনবো। আমি তো বিয়েই করিনি। তাহলে যে বলেছিলেন আপনার বউ আছে? দুষ্টমি করে বলেছিলাম। এরপর তো তুমি আর সামনেই আসলে না। কিছুক্ষণ থেমে আলভি আবারও বলল, তবে একজন ছিল যে আমায় অনেক ভালোবাসতো। আমার খালাতো বোন ছিল, নিপা। ব্রেন ক্যান্সারে মারা যায়। ও, বাদ দাও ওর কথা। তুমি কাউকে ভালোবাসো না? জানি না। তার মানে মনে মনে কেউ আছে, তাই না? মিশিম কিছু বলল না। আলভি বলল, শোনো, তোমায় কিছু কথা বলি। তার আগে বলো, তুমি রুটি বানাতে পারো? হুম। ওই আটা যখন ছানাও তখন নরম হয়, তাই না? হুম। আচ্ছা, আটা যদি শক্ত শক্ত থাকে তাহলে রুটি বানাতে সুবিধা হয় নাকি নরম থাকলে? নরম থাকলে। ওকে, এক পাশে কাদামাটি, অন্য পাশে শক্ত মাটি। এখন তোমাকে বলা হলো উঁচু কোনো জায়গা থেকে লাফ দিতে, তাহলে তুমি কোথায় লাফ দিবে? কাদামাটিতে নাকি শক্ত মাটিতে? অবশ্যই কাদা মাটিতে। কেন?
কারণ শক্ত মাটিতে পড়লে আমি যতটা ব্যথা পাবো, কাদা মাটিতে পড়লে ততটা পাবো না। এক্স্যাক্টলি। আমরা মানুষগুলো স্বভাবসুলভই এমন। নরম আটা বা কাদামাটির মতো কাউকে পেলে তাকে দুমড়ে মুছতে হাতের মুঠোয় রাখি, কারণ ওই যে নরম। আর শক্ত জিনিস থেকে দূরেই থাকি, কারণ শক্ত কিছুর উপর বল প্রয়োগ করা মুশকিল। এই কথাগুলো আমি তোমাকে এই জন্যই বললাম, কারণ তুমিও ওই নরম আটা বা কাদামাটির মতো, যে কারণে তোমার পরিবারের লোকজন তোমার উপর এত অত্যাচার করতে পারে। কিন্তু তুমি যদি শক্ত হও, অত্যাচার সহ্য না করে প্রতিবাদ করো, তাহলে দেখবে তারা তোমার সামনে এইভাবে দাঁড়াতেও 10 বার ভাববে। তুমি কি বাহিরের জগৎ দেখো না মিষ্টি? এই পৃথিবী ভূতের জন্য নয়, বাঁচতে হলে লড়াই করতে হবে। তুমি যদি এইভাবে নিজের মধ্যে ভয়ে গুমড়ে থাকো, তাহলে একদিন মুক্তির জন্য আত্মহত্যার পথ বেছে নিতে হবে। কিন্তু আত্মহত্যা কি কখনো কোনো সমস্যার সমাধান হতে পারে? কখনোই পারে না। বরং পৃথিবীর সাথে সাথে হারিয়ে ফেলবে জান্নাতকেও। পৃথিবীতে যে শাস্তি ভোগ করেছ, তার চেয়ে হাজার হাজার গুণ বেশি শাস্তি পরকালে ভোগ করতে হবে। তাই সময় থাকতে ঘুরে দাঁড়াও মিশি। খুব মনোযোগ সহকারে আলভির প্রতিটা কথা শুনল মিশিম। আলভির মধ্যে নুয়াজকে খুঁজে পেল। সেদিন নুয়াজও ঠিক একইভাবে বুঝিয়েছিল। নুয়াজের কথা এত কেন ভাবছে মিশিম? তবে কি ভালোবাসার অধ্যায়ে নুয়াজের নাম লিখে ফেলেছে মিশিম? 3 দিন পার হয়ে গিয়েছে, বাবাকে দেখে না মিশিম, সেই সাথে নুয়াজকেও। বারবার বুকের বাঁ পাশটায় ব্যথা অনুভব হচ্ছে। কাউকে না দেখার কষ্টটা খুব। কাউকে ভালোবাসার অনুভূতি বুঝি দূরে থাকলেও বোঝা যায়। সেই দিনের পর থেকে নওয়াজের প্রতি ভালো লাগাটা এখন ভালোবাসায় পরিণত হয়েছে, এটা বুঝতে বাকি নেই আর মিশিমের। মিশিম জানে নওয়াজের স্বভাব কেমন। নওয়াজ হয়তো মিশিমকে ইউজ করেনি ঠিকই, কিন্তু অন্যান্য মেয়েদের সাথে ফিজিক্যালের কথাটা অজানা নয় মিশিমের। তবে নওয়াজকে এই পথ থেকে ফিরিয়ে আনতে হবে, জানতে হবে মিশিমের ভালোবাসার কথা। আসতে পারি? আলবির ডাকে হুঁশে আসে মিশিম, হেসে বলে, আসেন। কিছু ভাবছো নাকি? তেমন কিছু না। আচ্ছা, তাহলে কি ভাবছো শুনি? কাউকে ভালোবাসার অনুভূতিটা কেমন? হঠাৎ এই প্রশ্ন? তুমি কি কাউকে ভালোবাসো? ভালোবেসে ফেলেছি। ওয়াও! কে সে? নোয়াজ। আলবি জান একটা ধাক্কা খেলো, কেমন যেন খারাপ লাগা শুরু করলো। এমনটা তো হওয়ার কথা নয়। নিজেকে সামলে নিয়ে বলল, নুয়াজ কে? যাকে আমি ভালোবাসি। নোয়াজই আমার বাবার অপারেশনের টাকা দিয়েছিল। ও, কিন্তু আমি নোয়াজের থেকে হারিয়ে গিয়েছি। ওর বাড়ির ঠিকানাও আমি জানি না। ফোন নাম্বার আমার ফোনে সেভ করা ছিল। ওর কোনো বন্ধুকে চিনো না? না। তাহলে কি করে খুঁজবে? উহুম। আমার এক বান্ধবীর সাথে নোয়াজের বন্ধুর রিলেশন আছে, তার থেকেই তো নিতে পারি। তাহলে ফোন করো। সিট, ওর বাড়িও তো আমি চিনি না, নাম্বারও নেই। সব পথই তো দেখি বন্ধ। এমন কোনো জায়গা নেই যেখানে তোমাদের দেখা হতো বা যেখানে গেলে ওর খবর পাবে? আছে তো, ওদের বাংলো বাড়ি। সেখানে গেলে নিশ্চয়ই ওর খবর পাবো। বেশ তো, তাহলে যাও, তাড়াতাড়ি রেডি হও, আমি নিয়ে যাব তোমাকে। সত্যি নিয়ে যাবেন? হ্যাঁ। আসার সময় বাবাকে দেখতে চাই, হাসপাতালে নিয়ে যাবেন। আলবি হেসে বলল। আচ্ছা পাগলি। মিশিম খুশিতে গদগদ হয়ে আলবির গাল টেনে দিল। গাড়িতে পাশাপাশি বসে আছে আলবি আর মিশিম। আলবি ড্রাইভ করছে আর মিশিম জানালা দিয়ে বাহিরে তাকিয়ে আছে। মিশিম খুশিগুলো আজ পেটের মধ্যে দলা পাকিয়ে যাচ্ছে। আলবি বলল, তুমি বাংলো বাড়ির যে অ্যাড্রেস দিলে ওখানে যাওয়ার আগে হাসপাতাল পড়ে, যাওয়ার আগে বাবাকে দেখে যাবে নাকি বাংলোতেই যাবে? তাহলে বরং বাবাকেই দেখে যাই। অনেক দিন হয়েছে, খোঁজ খবর নেওয়া হয় না। ঠিক আছে। 1 ঘন্টার মধ্যেই ওরা হাসপাতালে পৌঁছে যায়। আলবি গাড়ি পার্কিং করতে যায় আর মিশিম হাসপাতালে প্রবেশ করে। বাবার কেবিনে গিয়ে মিশিম থমকে যায়। ওখানে ওর সৎ মা, সৎ খালা, মামা আর মোহনাও রয়েছে। মিশিমকে দেখে বড় খালা বলে, তিনি যাক, অবশেষে তাহলে আসলি। তোর জন্য কবে থেকে অপেক্ষা করছি। আয় আয়, বাহিরে আয়। ভালো মতোই মিশিমকে কেবিন থেকে বের করলো। এরপর টানতে টানতে হাসপাতাল থেকে বাইরে নিয়ে আসলো। পেছনে পেছনে ছোট খালা আর মামাও আসলো। মিশিম বলল,
আমার হাত ছাড়। এখন আমাকে তুই তোকারি করছিস? আমি হাত ছাড়তে বলেছি। ছাড়বো তো, বাসায় নিয়ে। আল্লাহ তোদের লজ্জা দেয়নি তাই না? সেদিনের থাপ্পড় কি কম হয়ে গিয়েছিল? এবার মামা এসে মিশিমের হাত ধরে বলে। সেদিন বেঁচে গেছিস বলে আজও বাঁচতে পারবি ভেবেছিস? মিশিম মুচকি হাসলো, এরপর জোরে জোরে চেঁচিয়ে বলল, আমার হাত ছাড় জানোয়ার। রাস্তাঘাটে মেয়েদের সম্মান নিয়ে টানাটানি করছিস। মিশিমের চাচামুচিতে মানুষজন জড়ো হয়ে গেছে। কয়েকজন এগিয়ে এসে বলছে, কি হয়েছে আপু? দেখেন না ভাই, রাস্তাঘাটে কিভাবে সম্মানহানির চেষ্টা করছে। পাশ থেকে আরেকজন বলল, হ্যাঁ ভাই, আমিও চায়ের দোকান থেকে খেয়াল করেছি, লোকগুলো মেয়েটার সাথে জবরদস্তি করেছে। মামা মিশিমকে ধমক দিয়ে বললেন। এসব কি বলছিস তুই? মিশিম সাথে সাথে মামার গালে থাপ্পড় লাগিয়ে দেয়। কাঁদো কাঁদো স্বরে বলে, একটা মেয়ের সম্মান নিয়ে পাবলিক প্লেসে এভাবে টানাটানি করছে, আর আপনারা দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছেন। ছোট খালা দাঁত মুখ খিচে মিশিমের কাছে আসতে আসতে পাবলিকরা মামাকে গণপটনি দিতে শুরু করে। পাশে থাকা কয়েকজন মহিলা ছোট খালার গালে বেশ কয়েকটা থাপ্পড় দিতে থাকে। বড় খালা কাউকে থামাতে পারছে না, উল্টা ধাক্কা খেয়ে পড়েছে। মিশিম বড় খালাকে তুলে এলোপাথারি লাথি দেয়। মাটিতে একটা ভাঙা কাঠের টুকরো খুঁজে পায়, সেটা দিয়ে ইচ্ছে মতো পেটাতে থাকে। যত রাগ জিতছিল সব মিটিয়ে নিচ্ছে আজ। যতক্ষণ মিশিমের শরীরে কুলালো ততক্ষণ বড় খালাকে পিটালো। শেষে থেমে বলল, জনসম্মুখে মেয়ের বয়সী মেয়ের হাতে মার খেয়ে যদি লজ্জা হয়ে থাকে, তাহলে অন্যায় করার আগে 10 বার ভাববি। কাঠের টুকরোটা ছুঁড়ে ফেলে দেয় মিশিম। আলবি এতক্ষণ গাড়ির সাথে হেলান দিয়ে দাঁড়িয়ে সবটা দেখছিল। মিশিমের এত পরিবর্তন দেখে আলবির চোখ ধাঁধিয়ে গেছে। দূর থেকে মোহনা এসে মিশিমকে জড়িয়ে ধরে বলে, আবুরে, তুই যা করলি আজ, উফ, আমার তো বিশ্বাসই হচ্ছে না। মাকেও ধোঁকা দেওয়া উচিত ছিল। চুপ, মা তো মাই। মা ওদের প্ররোচনায় পড়ে এসব করেছে। লজ্জা যদি হয় তাহলে এসব দেখেই হবে। মোহনাকে নিয়ে আলবির দিকে এগিয়ে যায় মিশিম। আলবি হাততালি দিয়ে বলে, আমার প্রতিবাদী কিসমিস। মিশিম আলবির প্রতি উত্তরে হেসে দেয়। আলবি বলে, তাহলে যাই এবার। না, বাবার সাথে কথা বলতে পারিনি তখন। আগে একটু কথা বলে আসি। আচ্ছা যাও। মিশিম মোহনাকে হাসপাতালে নিয়ে যায়। বাবার সাথে টুকটাক কথা বলার সময় রেহনুমা বেগমের দিকে তাকান। তার দৃষ্টি নিচের দিকে স্থির। মিশিমের দিকে তাকাচ্ছেন না। কথা বলা শেষ করে বাহিরে বেরিয়ে আসে। মিশিম আসতেই গাড়ি স্টার্ট দেয় আলবি। গন্তব্য এখন নুয়াজকে খোঁজা। মিশিমের মনে অজানা অনুভূতিগুলো দানা বেঁধে আছে। ভয়, আনন্দ, সব কিছু সংমিশ্রণ একসাথেই হচ্ছে। মিশিমের বলা ঠিকানাতে আলবি গাড়ি থামে। বাংলো বাড়িতে এসে মিশিম আগে গাড়ি থেকে নামে। গেটে দাঁড়ানো দারোয়ানের কাছে গিয়ে জিজ্ঞেস করে, চাচা, নুয়াজ আছে? দারোয়ানের চাচা একটু বিরক্ত নিয়ে তাকালো মিশিমের দিকে। এর আগে দুরাত যে নুয়াজের সাথে এই বাংলো বাড়িতে ছিল সেটা সে দেখেছে। হয়তো অন্যান্য মেয়েদের মতো মিশিমকেও সে খারাপ মেয়ে ভাবছে। মুখে বিরক্তিকর ভাব ফুটিয়ে উত্তর দিলেন, আছে, কিন্তু ভেতরে যাওয়া যাবে না। কেন? তুমি যখন ছোট সাহেবের সাথে ছিলে তখন কারো ভেতরে যাওয়ার পারমিশন ছিল না। এখন ছোট সাহেবের সাথে অন্য মেয়ে আছে, কারো ভেতরে যাওয়ার পারমিশন নাই। নুয়াজের সাথে অন্য কোনো মেয়ে আছে শুনে বুকের মোচড় দিয়ে উঠল মিশিমের। মিশিম আগে থেকেই জানে নুয়াজ কেমন। আগে কখনোই খারাপ লাগেনি এসব শুনে বা জেনে, কিন্তু আজ লাগছে। শুধু খারাপই লাগছে না, বরং খুব বেশি কষ্টও হচ্ছে। কারণ বুঝতে কষ্ট হয় না মিশিমের। আগে নুয়াজের প্রতি ওর কোনো ভালোবাসা ছিল না, কিন্তু এখন আছে। হয়তো এই জন্যই কষ্ট হচ্ছে এত। মানুষ খারাপ পথে খুব সহজে যেতে পারে, কিন্তু সেই পথ থেকে বেরিয়ে আসার কঠিন। কিন্তু মিশিমকে চেষ্টা করতে হবে, নিজের সবটা দিয়ে চেষ্টা করতে হবে নুয়াজকে এই পথ থেকে ফিরিয়ে আনার। আলবি আরো এগিয়ে মিশিমের পাশে এসে দাঁড়িয়েছে। মিশিমকে চুপ থাকতে দেখে আলবি বলল, আমি ওনার কথায় কিছু বুঝলাম না মিষ্টি। আলবির কথার উত্তর দিল না মিশিম। দারোয়ান চাচাকে বলল, আপনি নুয়াজকে আমার কথা বলেন, আমার কথা শুনলে ও আমাকে ভেতরে যাওয়ার পারমিশন দিবে। ছোট সাহেবকে এখন ডাকলে সে রাগ করবে, এমনই তার অনেক রাগ। পরে আমার চাকরি নিয়ে টানাটানি হবে।
মিশিম এবার কড়া গলায় বলল, আমি ভেতরে যাবই। ছোট সাহেব যখন বের হবে তখন দেখা কইরো। মিশিম রীতিমতো তার সাথে চেঁচামেচি শুরু করে দিয়েছে। আলবি মিশিমকে শান্ত করে বলল, আমরা বরং অপেক্ষা করি। কিন্তু কতক্ষণ এভাবে অপেক্ষা করব? আমি নুয়াজের কাছে যাব। মিশিম প্রায় কান্না করেই দিয়েছিল। দারোয়ান চেঁচা হয়তো মায়া হলো, তিনি বললেন, দাঁড়াও, আমি ফোন করে দেখি পারমিশন দেয় কি নাকি। আলবি বলল। হ্যাঁ প্লিজ একটু চেষ্টা করে দেখুন। কিছুক্ষণ পর দারোয়ান চাচা ফিরে এসে বললেন, যাও, পারমিশন দিয়েছে। মিশিম খুশিতে ধন্যবাদ দিয়ে ভেতরে যায়। দরজা বেশ কয়েকবার কড়া নাড়ার পর দরজা খুলে দেয় একটি মেয়ে। দরজা থেকে দাঁড়িয়েই মিশিম দেখতে পায় নুয়াজ বিছানায় বসে বসে সিগারেট খাচ্ছে। নুয়াজ বিছানা ছেড়ে উঠে আসে, মেয়েটির সামনে থেকে সরে যায়। মিশিমের চোখের কোণে পানি চিকচিক করছে। নুয়াজ সিগারেটের ধোঁয়া উড়িয়ে বলে, ওহ, তুমি তা হঠাৎ কি মনে করে? এসব কি? আপনি অন্য মেয়ের সাথে? হ্যাঁ তো, তোমার প্রয়োজন শেষ, তুমি চলে গিয়েছো। এখন আমি কিভাবে আমার লাইফ লিড করব সেটা আমার বিষয়। তুমি হঠাৎ এখানে কেন সেটা বলো তো, আবার কোন প্রয়োজনে এসেছো? শেষ কথাগুলো একটু ব্যঙ্গ করেই বলল নুয়াজ। আমি আপনার কাছে প্রয়োজনে আসি? তাছাড়া আর কি, মানুষের তো একটু কৃতজ্ঞতা বোধ থাকে, তোমার তো সেটাও নেই। উধাও হওয়ার আগে একটু জানাতে পারতে তো। আপনি আমাকে ভুল বুঝছেন। ছলনাময়ীদের চেনাই মুশকিল। আমি আপনার সাথে কোনো ছলনাই করিনি। অযথাই তর্ক করতে ভালো লাগছে না। কত টাকা লাগবে এখন সেটা বলো। আমি আপনার কাছে কোনো টাকার জন্যও আসিনি। যে জন্য এসেছিলাম সেটা না জানিয়ে বেশ ভালোই হয়েছে। মেয়েদের নিয়ে রাত কাটানো, টাকা উড়ানো, এগুলোই তো আপনার জীবন, তাই না? ভালোবাসা বলতে না আপনি কিছু জানেন আর না কিছু বোঝেন। কথাগুলো বলেই মিশিম বাড়ি থেকে বের হয়। আলবি দারোয়ান চাচার সাথে দাঁড়িয়ে কথা বলছিল। মিশিম মুখটা ভারী হচ্ছিল, যে কোনো মুহূর্তে চোখের মেঘগুলো বৃষ্টি হয়ে নামবে। মিশিমকে এভাবে বেরোতে আসতে দেখে আলবি বলে, কি হয়েছে মিশি? আমি বাড়ি যাব। নুয়াজ কোথায়? আমি বাড়ি যাব, আপনি নিয়ে যাবেন কি না? কি হয়েছে সেটা তো বলবে। ধ্যাত, মিশিম কান্না করতে করতে হাঁটা শুরু করে। আলবি কি করবে কিছুই বুঝতে পারছে না। দারোয়ান চাচাকে বলল, চাচা প্লিজ নুয়াজের নাম্বারটা দিবেন। আচ্ছা, তুলো। আলবি নুয়াজের নাম্বার নিয়ে গাড়িতে উঠে মিশিমের পেছন পেছন যায়। মিশিমের কাছে গিয়ে বলে, গাড়িতে উঠো। মিশিম কিছু না বলে গাড়িতে উঠে বসে নীরবে চোখের পানি ফেলে। মিশিমকে এখন কিছু জিজ্ঞেস করলেই আরো বেশি কাঁদবে, তার চেয়ে বরং শান্ত হোক, তারপর জিজ্ঞেস করা যাবে। মিশিম রুমে গিয়ে দরজা চাপিয়ে দেয়। আলভি ওর মাকে বলে ওর কাছে এখন না যেতে। আলভি নিজেও বেরিয়ে যায় বাড়ি থেকে। নুয়াজের নাম্বারে বেশ কয়েকবার ফোন দেয়। নুয়াজ কল রিসিভ করে বলে, হ্যালো, নুয়াজ, কে আপনি? আমি আলভি। আপনি আমাকে চিনবেন না, আমি আপনার সাথে দেখা করতে চাই, যদি একটু সময় দিতেন। কি দরকার? দেখা হলেই বলবো। ঠিক আছে। নুয়াজ আর আলভি মুখোমুখি বসে আছে। নুয়াজ দেখতে মাশাল্লাহ, যে কোনো মেয়ের নজর কাড়ার জন্য নুয়াজের মতো ছেলে যথেষ্ট। আলভি যে নুয়াজের থেকে কম সুদর্শন সেটা কিন্তু নয়, কিন্তু নিজের সৌন্দর্য নিজে খুঁজে বের করা মুশকিল। নুয়াজ টেবিলের উপর হাত রেখে বলে, তারপর বলুন মিস্টার আলভি, কি জন্য দেখা করতে চাইলেন? আসলে আমি মিশির ব্যাপারে কথা বলার জন্য আপনাকে ডেকেছি। আপনি মিশমির কে? প্রশ্নটা অনেক কঠিন মনে হলো আলভির। সত্যি তো, মিশিম আলভিরের কি হয়? এমন কোনো সম্পর্কই তো ওদের মধ্যে নেই। এমন কোনো প্রশ্নের সম্মুখীন হতে হবে, তাও আবার নুয়াজের সামনে, সেটা ভাবিনি আলভি। আলভি উত্তরে বলে, আমি ওর শুভাকাঙ্ক্ষী। আচ্ছা, আপনার সাথে মিশির আজ কি হয়েছে? কি হবে? কিছুই না। দেখুন, আপনাদের মধ্যে সম্পর্ক কি বা আজ কি হয়েছে সেটা আমি জানি না, তবে আমার মনে হচ্ছে কোনো ভুল বোঝাবুঝি হয়েছে। ওর কথা আমার শুনতে ইচ্ছা করছে না, স্বার্থবাদী একটা মেয়ে। আপনি ভুল, আপনি একটু ঠান্ডা মাথায় আমার কথা শুনুন। এরপর মিশিমের সাথে ঘটে যাওয়া সব কথা নুয়াজকে বলে আলভি। এটাও বলে যে মিশিম নুয়াজকে কতটা ভালোবাসে। সব শুনে নুয়াজের নিজের প্রতি নিজের রাগ হচ্ছে। কি করে পারলো এভাবে মিশিমকে কষ্ট দিতে? নুয়াজ বিনয়ী স্বরে বলল, মিশমি এখন কোথায় আপনি জানেন? আমার বাসায়। আমি ওর কাছে যেতে চাই।
শিওর, চলুন আমার সাথে। সন্ধ্যা 7টা, পুরো রুম অন্ধকার করে ফ্লোরে বসে হাঁটুতে মুখ গুজে কাঁদছে মিশিম। আয়েশা বেগম বেশ কয়েকবার এসে জিজ্ঞেস করেও মিশিমের কাছ থেকে কিচ্ছুই জানতে পারেননি। আলভির সাথে আলভির বাসায় এসেছে নোয়াজ। আলভির রুমে গিয়ে মিশিমের সামনে হাঁটু গেড়ে বসে। আলভির রুমের লাইট অন করে দেয়। মিশিম মুখ তুলে তখনও তাকায়নি আর নোয়াজকেও দেখেনি। যখন মিশিমের মাথা উঁচু করে তখন নোয়াজকে দেখতে পায়। এখানে নোয়াজকে দেখে বেশ অবাক হয় মিশিম, কিন্তু অভিমানের পাহাড়ে চাপা পড়ে যায় বিস্ময়। নোয়াজের হাত ছিটকে ফেলে দেয় মিশিম। যতবার নোয়াজ ধরতে যায় মিশিম ততবারই সরিয়ে যায়। কাঁদতে কাঁদতে বলে, একদম আমাকে ছুবেন না, ধরবেন না আমায়। নোয়াজ এবার জোর করে টেনে মিশিমকে বুকে নেয়। নোয়াজের থেকে নিজেকে ছাড়ানোর জন্য হাত পা ছুড়োছুড়ি করছে। ছাড়েন আমায়, ছাড়েন। আপনার জন্য কত মেয়ে আছে, আমি তো স্বার্থপর। নিজের স্বার্থের জন্য আপনাকে ব্যবহার করেছি, সরে যান আমার থেকে। আমি সরি তো জান, এবারের মতো মাফ করে দাও, আর কখনো এমন ভুল হবে না। আমি সেই সুযোগই দিব না, আপনি আমাকে ছাড়েন। সরি প্লিজ, আর কাঁদে না। মিশিমের কপালে গালে ঠোঁট ছুঁয়ে দেয় নোয়াজ। চোখের পানি মুছে দিয়ে আবারও বুকে জড়িয়ে নেয়। একটাবার সুযোগ দাও জান, এমন কখনোই হবে না। প্রয়োজনে যত খুশি আমাকে মারো, বকো। মিশিম এবার আর নিজেকে ছাড়ানোর চেষ্টা করছে না, নীরবে চোখের পানি ফেলছে। মিশিম একবার নোয়াজের পিঠে হাত রেখে আলতো করে মিশিমকে জড়িয়ে ধরে। সবাই শুধু আমাকে কষ্ট দেয়, আপনিও আমাকে কষ্ট দেন। আর দিব না তো, সত্যি বলছি, আর কষ্ট দিব না। মিশিম জোরে শব্দ করে কেঁদে দেয়। কান্নারত অস্পষ্ট স্বরে বলে, ভালোবাসি নুয়াজ, ভালোবাসি। আমিও ভালোবাসি পাগলিটা। মিশিমের চোখ বন্ধ করতে চোখ থেকে টপ টপ করে পানি গড়িয়ে পড়ল। যখন চোখ খুলল নজর গেল দরজার দিকে। আলভি দাঁড়িয়ে আছে। আলভির চোখের ভাষা অস্পষ্ট, কিন্তু ঠোঁটের কোণে হাসি। মিশিম এই চোখের ভাষা, হাসির কারণ কোনোটাই বুঝতে পারে না, কিন্তু এইটা বুঝতে পেরেছে যে নুয়াজের ভুল আলভি ভেঙেছে। নুয়াজ মিশিমকে ছেড়ে দু হাতে চোখের পানি মুছে দিচ্ছে। আলভি তখন ভেতরে প্রবেশ করে বললে, কান্নাকাটি হয়েছে তোমাদের? আলভির কথা শুনে নুয়াজ হাসলেও মিশিম লজ্জা পায়। আমি মিসমিকে নিয়ে যেতে চাই। আপনার ভালোবাসার মানুষ আপনি নিয়ে যেতে পারেন। কোথায় নিয়ে যাবেন? আমার বাসায়। আমি আজই মিসমিকে বিয়ে করে বাড়িতে নিয়ে যাব। পরিবারকে না জানিয়েই? পরিবারকে জানাতে গেলে ঝামেলা হবে। আগে মিসমিকে পুরোপুরি নিজের করে নিই, তারপর না হয় সব ঝামেলা মোকাবেলা করব। আপনারা যেটা ভালো মনে করেন। নুয়াজ মিশিমের দিকে তাকিয়ে বলে, তোমার কোনো সমস্যা নেই তো? বাবাকে না জানিয়ে বিয়ে করতে পারবো না। উত্তরে আলভি বলল। তোমার বাবাকে বোঝানোর দায়িত্ব না হয় আমাকেই দাও। নুয়াজ কৃতজ্ঞতা প্রকাশ করে বলল, ধন্যবাদ আলভি। তাহলে চলুন যাওয়া যাক কাজী অফিসে। অনেক ধন্যবাদ আলভি। কাজী অফিসে আলভি, অভি সহ নুয়াজের আরও কিছু বন্ধু সাক্ষী হিসেবে ছিল। কোনো কিছু ভাবাভাবি ছাড়াই চোখের পলকে বিয়েটা হয়ে গেল। সবাই মিলে রাতের খাবার খেয়ে মিশিমকে নিয়ে নিজের বাড়ির দিকে গেল। বাড়ি গেটের সামনে দাঁড়িয়ে যেতেই দারোয়ান গেট খুলে দিল। জানালার কাছ দিয়েই মিশিম দেখতে পাচ্ছিল সুবিশাল বাড়িটা। নুয়াজরা যে বেশ বড়লোক সেটা বুঝতে কোনো অসমস্যা হলো না। ভয়টা মিশির এখানেই। নুয়াজ যেখানে এত বড় লোকের ছেলে, সেখানে মিশিনদের কিচ্ছু নেই বললেই চলে। মিশিমের কি বিয়ে করাটা ঠিক হলো? মেনে নিবে কি এই বাড়ির লোকজন মিশিমকে? নুয়াজ গাড়ির দরজা খুলে বলল, নামো। মিশিম মৃদু হেসে নেমে দাঁড়ালো। গাড়ির দরজা লাগিয়ে দিয়ে মিশিমের হাত শক্ত করে ধরলো। এতক্ষণ মিশিম যে ভয়টায় পাচ্ছিল সেটা একটু হলেও কমছে। নুয়াজের শক্ত করে হাত ধরাটা মনে হচ্ছে ভয়টা ভরসায় পরিণত হলো। হয়তো মিশিম যেটা ভাবছে সেটা ভুল। সুখ বুঝি মিশিমকে ধরা দিবে। দরজা নক করতেই মধ্যবয়সী এক লোক দরজা খুলে দিল। পরনে পুরনো লুঙ্গি, ফতুয়ার কাঁধে একটা গামছা। দেখে মনে হচ্ছে এই বাড়ির কাজে করে। নুয়াজ মিশিমকে নিয়ে ভেতরে গেল। ডাইনিং রুমে টিভি দেখছিল নুয়াজের মা বাবা। মিশিম দূর থেকে তাদের দেখছিল। বয়স হলো কারোর চেহারা বা শৈলে একদম বয়সের ছাপ নেই। নুয়াজ তাদের সামনে গিয়ে দাঁড়াতেই তার একটু হক চুকিয়ে গেল। নুয়াজের মা বলল, গার্লফ্রেন্ড নিয়ে বাড়িতে আসতে নিষেধ করেছিলাম নুয়াজ। বাংলো বাড়িটা কি জন্য ফাঁকা রেখেছি? তোমার জন্যই তো।
যত খুশি গার্লফ্রেন্ড নিয়ে সেখানে টাইম স্পেন্ড করো, কিন্তু বাসায় নিয়ে আসছো কেন? মা, তুমি না জেনে এত সব বলেছ। গার্লফ্রেন্ড হলে অবশ্যই বাড়িতে আনতাম না। তাহলে ওকে। ওর নাম মিশমি, ও আমার বউ। এবার যেন নোয়াজের বাবা তেলে বুকুনে জ্বলে উঠলেন। বসে থেকে দাঁড়িয়ে নোয়াজকে থমকে বললেন, ড্রিঙ্ক করে কি বাসায় এসছো? না পাপা, আজ আমি একটু ড্রিঙ্কস করিনি। যা বলছি সব সজ্ঞানে। এম এর কোয়ালিফিকেশন কি? বাবা কি করে? বাড়ি কোথায়? ওর কোয়ালিফিকেশন কি, বাবা কি করে, বাড়ি কোথায়, এসব আমার কাছে ইম্পর্টেন্ট নয়, বিধায় জানার প্রয়োজন মনে করিনি। আমার কাছে ইম্পর্টেন্ট হচ্ছে মিশমি। আমি ওকে ভালোবাসি, সারা জীবন ও আমার কাছেই থাকবে। আমি ওকে জানি। তাই তুমি যদি আমায় জিজ্ঞেস করতে মিশমি কেমন, তাহলে হয়তো আমি উত্তরটা দিতে পারতাম। রিয়াস প্রশ্নের উত্তর তুমি নিশ্চয়ই এরকম হেয়ালিভাবে দিতে পারো না। এতটা সহজ বিষয়কে তুমি অযথাই জটিল করছো পাপা। কোথা থেকে একটা মেয়েকে ধরে এনে বলবা আমার বউ, আর আমি সেটাই মেনে নিব? না, তা নয়, আমার কাছে প্রমাণ আছে। এই দেখো, বিয়ের কাগজপত্র। নুয়াজ, তুমি কিন্তু ধৈর্যের বাঁধ ভেঙে দিচ্ছ। নোয়াজের মা এবার মিশিমকে প্রশ্ন করে। তোমার বাড়ি কোথায়? মিশিমের উত্তরের আগে নোয়াজ বলে, যা প্রশ্ন করার আমাকে করো। কেন, বাবা মেয়েকে বিয়ে করছো? না, তবে তোমাদের প্রশ্নের সম্মুখীন ওকে করতে চাই না। এনিওয়ে, আমি খুব টায়ার্ড, ঘরে গেলাম। নোয়াজ মিশিমকে নিয়ে ঘরে যায়। পেছন থেকে নোয়াজের মা বাবা দুজনেই রাগারাগি করছে। নোয়াজের বাবা ওর মাকে বলছে, তোমার জন্য আজ ছেলের এত অধঃপতন, মান সম্মান সব শেষ করে দিল। আল্লাহ ভালো জানেন কোন ফকিনের মেয়েকে ঘরে তুলে এনেছো। ঘর থেকে সব স্পষ্টই শুনতে পাচ্ছে মিশিম। কথাগুলো কাটার মতো লাগছে। মনে হচ্ছে মিশিম বড় কোনো ভুল করে ফেলেছে। নোয়াজ ওয়াশরুম থেকে ফ্রেশ হয়ে এসে বলে, যাও, ফ্রেশ হয়ে এসো। আমি বাসায় যাব। কি? আমি বাসায় যাব। আপনার বাবা মা আপনাকে কত কিছু বলছে। আমার মনে হয় আমাদের বিয়ে করাটা ঠিক হয়নি। থাপ্পড় দিয়ে সব কয়টা দাঁত ফেলে দিব, বেয়াদ্দব। আমি তোকে ভালোবাসি, সেটা তুই জানিস না? কে কি বলছে সেগুলো নিয়ে ভেবে আমায় ছেড়ে যাবি? নোয়াজের হঠাৎ কি করে তুই তাকারি করে কথা বলতে মিশিম বুঝে যায় নোয়াজ খুব রেগে গেছে। তাই কিছু বলতে গিয়েও চুপ হয়ে যায়। নোয়াজ নিজের রাগকে কন্ট্রোল করে বলে, চুপচাপ ওয়াশরুমে গিয়ে ফ্রেশ হয়ে নাও। মিশিম কথা না বাড়িয়ে ফ্রেশ হতে চলে গেল। নোয়াজ ড্রয়িং রুমে গিয়ে টি টেবিলে লাথি দিয়ে বলে, আর কোনো শাউট যেন এই বিষয় নিয়ে না হয়। আমার লাইফ আমি কিভাবে লিড করব সেটা একান্তই আমার বিষয়। তোমাদের যদি কোনো সমস্যা থাকে তাহলে সেটা আমায় বলো। আমি মিশমিকে নিয়ে এ বাড়ি থেকে চলে যাব। আমাদের থেকে 2 দিনের ওই মেয়েটা তোমার কাছে বেশি হয়ে গেল? হ্যাঁ হলো, কারণটা না হয় নিজেদেরকে জিজ্ঞেস করো। আর ফ্যামিলি সম্পর্কে জানতে চাচ্ছ? তাহলে শোনো, কিছুই নেই ওদের। ও শুধু আমায় নিয়েই পরিপূর্ণ। আর কিছু জানার আছে? তুমি কি সোসাইটির বিষয়টাও দেখলে না? সোসাইটি? হ্যাঁ, যাক, এসব নিয়ে আর কিছুই বলতে চাচ্ছি না। আর যেন কোনো চেঁচামেচি না হয়, বলে দিলাম। কথাগুলো বলে নোয়াজ রুমে চলে গেল। মিশিম ফ্রেশ হয়ে এসে নোয়াজকে বিছানায় বসে সিগারেট খাচ্ছে। নোয়াজের পাশে বসে সিগারেট নিয়ে অ্যাটেনশনতে রাখে। সিগারেট খেলে কি আপনার রাগ কমে? নোয়াজ মুচকি হাসল। না, শান্তি লাগে। আমি আপনার পাশে থাকার পরও সিগারেট আপনাকে বেশি শান্তি দেয়? মিশিমের একটা হাত নিজের হাতে নিয়ে নোয়াজ বলে, তোমার মধ্যে শান্তি খুঁজে পেয়েছি বলেই তোমাকে তো গার্লফ্রেন্ড বানাইনি, বউ করে নিয়ে এসেছি। আমার মনে হচ্ছে পরিবারকে না জানিয়ে বিয়ে করাটা ঠিক হয়নি। তুমি কি আমায় ছেড়ে চলে যাচ্ছ? না, শুধু ভুলটার কথা বললাম। সব ভুলকে ভুলে যাও। ভালোবেসে এক হতে পেরেছি, এটাই সত্যি। মিশিম কিছু বলল না। নোয়াজের বুকে মাথা রেখে পাড়ি জমালো ঘুমের দেশে। সকালে মিশিমের ঘুম থেকে উঠে দেখে নোয়াজ পাশে নেই, ওয়াশরুমে বা বেলকনিতে নেই। এত সকালে কোথায় গেল? বিছানায় উঠে বসতেই পাশে টি টেবিলে দেখলো একটা চিরকুট খুলে দেখে সেখানে লেখা আছে, সরি বউ, জরুরি একটা কাজ থাকায় সকাল সকাল বের হতে হলো। আর তোমায় বলে আসিনি কারণ তোমার ঘুম ভাঙাতে ইচ্ছে হলো না। রাগ করো না প্লিজ, ভালোবাসি বউটা। চিরকুট পরে হেসে ফেললো মিশিম। বালিশের নিচ থেকে নতুন
ফোন নিয়ে নুয়াজকে ফোন করলো। নতুন ফোনটা আলভি কিনে দিয়েছিল। ফোন দেখতে আলভির কথা মনে পড়লো। নুয়াজ ফোন রিসিভ করছে না দেখে মিশিম আলভিকে কল দিতে যায়। তখনই নুয়াজ কল করে। মিশিম রিসিভ করে বলে, হ্যালো, গুড মর্নিং জান। গুড মর্নিং। কখন উঠলে? এখনই উঠেই চিরকুট দেখে আপনাকে ফোন দিলাম। আচ্ছা, আমি কাজের খালাকে বলে এসেছি তোমার ব্রেকফাস্ট দিতে। তুমি ফ্রেশ হয়ে নাও কেমন? আচ্ছা, রাখি তাহলে। ঠিক আছে। এই শোনো, কি? ভালোবাসি। মিশিম হালকা হেসে বলে, আমিও ভালোবাসি। এই কি? একটা চুমু দাও। অসভ্য। বলে মিশিম ফোন করতে দেয়। ফ্রেশ হয়ে এসে দেখে ঘরে খাবার রাখা। নিশ্চিত কাজের খালা রেখে গেছে। তুয়ালা দিয়ে মুখ মুছতে মুছতে বিছানায় বসে মিশিম। 9-10 বছর বয়সী একটা মেয়ে পানির জগ নিয়ে ঘরে প্রবেশ করে। জগ রেখে কোনো কথা না বলেই চলে যাচ্ছিল। তখন মিশিম ডেকে বলে, শোনো। মেয়েটা পেছনে ঘুরে বলে, কিছু কইবেন ম্যাডাম? এদিকে এসো। মেয়েটা মিশিমের দিকে এগিয়ে গিয়ে বলে, কন ম্যাডাম? ম্যাডাম ম্যাডাম বলছো কেন? এই বাড়িতে এইটাই নিয়ম, স্যার ম্যাডাম ছাড়া কিছু কম যাইব না। ও, আমার বেলায় নিয়মটা আমি চেঞ্জ করলাম। তুমি আমাকে আপু ডেকো কেমন? ছোট স্যার যদি বকে? বকবো না। তোমার নাম কি? নাইমা। আপনার নাম কি? মিসমি। এই নাম আমি আগে কোনো দিনও শুনি নাই, কিন্তু আপনার নামটা অনেক সুন্দর। থ্যাংক ইউ। তুমি এই বাড়িতে কাজ করো? হ, মায়ের লগে টুকিটাকি কাম করি। পড়ো না? পড়ি তো। আচ্ছা, পড়ার বিষয়ে কোনো হেল্প লাগলে আমাকে জানাবে। আচ্ছা ঠিক আছে, তুমি এখন যাও। একটা কথা কই আপু? বলো। আপনি অনেক সুন্দর। এই বলে জিভায় কামড় দিয়ে দৌড় দিল নাইমা। নাইমার পাগলামো দেখে মিশিম হেসে ফেলল। খাবারের আগে আলভিকে ফোন দিল। আলভি কেটে দিয়ে কল ব্যাক করে বলল, বাহ, কিসমিসের কি আমার কথা মনে পড়লো? মনে না পড়ার কি আছে? না, তা নয়। নতুন নতুন বিয়ে হলো, এখন তো স্বামী আর শ্বশুর বাড়ির লোকজন নিয়ে ব্যস্ত থাকবে। তাই বলে আপনাদের ভুলে নিশ্চয়ই যাব না। তা তো জানি, মজা করলাম। কেমন আছো? আলহামদুলিল্লাহ, ভালো আছি। আপনি? আলহামদুলিল্লাহ। আঙ্কেল আন্টি কেমন আছেন? ভালো আছি। আজ হসপিটালে আসবে? হ্যাঁ, কাল নুয়াজকে বলেছি, কিন্তু বাবা যদি কোনো রিয়াক্ট করে? আমি আছি তো, চিন্তা করো না। খেয়েছো তুমি? না, খাবো। আপনি? খেয়েছি। শ্বশুরবাড়ির লোকজন কেমন? ভালো। আলহামদুলিল্লাহ। কিছুক্ষণ চুপ থেকে আলভি বলল, শোনো মিশি, তোমাকে একটা কথা বারবার বলেছি, এখনও বলছি, সব জায়গায় নরম হয়ে থাকবে না। কখনো কোনো সিচুয়েশনে হতাশ হবে না, ভেঙে পড়বে না। সব সিচুয়েশনে মনোবল ধীরে রাখবে। মিশিম ছোট্ট করে শ্বাস নিয়ে বলল, হুম। এখন তাহলে খাও তুমি, আমি হাসপাতালে যাচ্ছি। আচ্ছা, আল্লাহ হাফিজ। আল্লাহ হাফেজ। খাবার একবার মুখে তুলতেই শুনতে পেল শাশুড়ি কার কাছে যান কেঁদে কেটে বলছে, বারবার কি ওর এসব অত্যাচার সহ্য করা যায় বলো? যখন যা মনে চাইবে তাই করবে। ছোটবেলা থেকে যা চেয়েছে তাই দিয়েছে। শেষমেশ যা একটু সম্মান ছিল সেটাও শেষ। কোন জায়গায় কোন ফকিন্নি নিয়ে আসছে কে জানে। কিছু বলতে গেলে উল্টো রাগ দেখাচ্ছে। তুমি কান্না করো না, আমি দেখছি। মিশিমের রুমের দরজায় একটা মিলি কণ্ঠ বলল, ভেতরে আসবো? মেয়েটা ভেতরে এসে বলল, তুমি মিশনি? হুম। আমি নুয়াজের বোন। কতদিন ধরে চিনো নুয়াজকে? 2 বছরের মতো। বড়লোকের ছেলে দেখলেই গলায় ঝুলে পড়লে। আপু, আপনি নুয়াজের বোন, তাই আশা করব আপনি এমন কোনো কথা বলবেন না যাতে আমি ভুলে যাই আপনি নুয়াজের আপন কেউ। থ্রেট করছো তুমি আমায়? জি না, আপনাকে থ্রেট করার সাধ্যই আমার নেই। শোনো মেয়ে, স্বামী সংসার আমারও আছে। বিয়ের বিষয়টা হয় সমানে সমানে।
তুমি কোন সাহসে নুয়াজকে বিয়ে করলে? স্বামী সংসার সমানে সমানে হয়, ভালোবাসা নিশ্চয়ই সমানে সমানে হয় না? মুখে মুখে তর্ক করছো? উত্তর দেওয়াটাকে যদি তর্ক বলে তাহলে নিশ্চুপ থাকাটাকেও অসম্মান বলে। আমি তো আপনাকে অসম্মান করতে পারি না। আমার সাথে সাহস দেখাতে এসো না। বেশি ডানা মেলে উঠতে চাইলে ডানা ছেড়ে দিতেও আমি জানি। তুমি তো আমায় চিনো না। না চেনার তো কিচ্ছু নেই। আপনি নুয়াজের বোন, আপনাকে চেনার জন্য এতটুকুই যথেষ্ট। আর হ্যাঁ, আমি শুনেছি মেয়েদের বিয়ে হয়ে গেলে নাকি পর হয়ে যায়, তখন তারা সব অধিকার প্রায়োরিটি থাকে শ্বশুর বাড়িতে। আপনিও তো বিবাহিত, তাই এত সাহসিকতা এই বাসায় দেখিয়েন না, অন্তত আমার সাথে তো নয়ই। নুয়াজের বোন রাগে মিশিমকে বাজে গালি দিল। মিশিম মৃদু হেসে বলল, এমন ভাষার কথা বলে নিজেকে বস্তির মেয়ে বলে দাবি না করলেই কি নয়? তোমার এত বড় সাহস, তুমি আমায় বস্তির মেয়ে বলছো? আমি বলিনি তো, আপনার ব্যবহার বলে দিচ্ছে। নুয়াজের বোন যখন রাগে মিসমির দিকে এগিয়ে যায় তখনই নুয়াজ রুমে আসে, বোনকে উদ্দেশ্য করে বলে, নিশি তুই এখানে? নিশি নুয়াজের কাছে গিয়ে বলল, কি মেয়ে বিয়ে করে এনেছিস যার মধ্যে কোনো ম্যানার্সও নেই? নুয়াজ গায়ের স্যুট খুলতে খুলতে মিশিমকে বলল, কি হয়েছে? তুই ওকে কেন জিজ্ঞাসা করছিস? কথা তো আমি তোর সাথে বলছি। হ্যাঁ বল, শুনছি। তুই কাউকে না বলে এইভাবে বিয়ে করলি কেন? জানিয়ে বিয়ে করলে কি হতো? কি হতো মানে? কাকে বিয়ে করবি না করবি তা তো আমাদের দেখতে হবে। মেয়ের কি আছে, কি করে, এসব জানা প্রয়োজনীয়। ঠিক এই জন্যই তোদেরকে জানানোর প্রয়োজন মনে করিনি। আমি বুঝতে পারতেছি না তোদের এত সমস্যা কোথায়। বিষয়টা এখানে শুধু সমস্যা না, হুটহাট কাউকে নিয়ে এসে বউ দাবি করলেই তো হয় না, তার মধ্যে সে যদি হয় এমন থার্ড ক্লাস একটা মেয়ে। দেখ নিশি, ঠান্ডা মাথায় একটা কথা বলি, নিজের লিমিট ক্রস করিস না। এতদিন পর শ্বশুরবাড়ি থেকে এসেছিস, ভালো মন্দ রান্নাবান্না করবে, খাবি, সবার সাথে আড্ডা দিবি, কয়দিন থেকে চলেই যাবি। আমার পার্সোনাল লাইফ থেকে ঘাটতে আসবি না। ও আচ্ছা, এখন আমি পর হয়ে গেছি তাই না? হোসনি, কিন্তু হওয়াতে বাধ্য করিস না। মা ঠিকই বলছিল, তোর কাছে এই 2 দিনের মেয়েটার মূল্যই বেশি। তাহলে আর কথা পেঁচাচ্ছিস কেন? আমি তো এটাই বুঝতে পারছি না, এই মেয়ের মধ্যে এমন কি আছে? ওর মধ্যে ভালোবাসা আছে। তুই কি বলতে চাচ্ছিস আমায়? তোকে ভালোবাসি না? ভালোবাসিস তো নিজের সাথে। নিশি এবার রেগে বলল, বেশি বেশি বলে ফেলতেছিস। আমার সাথে গলা নিচু করে কথা বলবি নিশি। যা আমার সামনে থেকে এখন যা, তোকে আমি সহ্য হচ্ছে না। তা হবে কেন? এখন তো বউ আছে। তুই কি যাবি? হ্যাঁ যাব। চেনা হয়ে গেছে তোদের। এই বাড়িতে আমার জায়গা কোথায়? নুয়াজ এবার টাই খুলতে খুলতে বিছানায় বসলো। নিশি এবার একটু চেঁচিয়ে বলল। নিশির কথাগুলো বলে প্রায় কাঁদতে কাঁদতেই চলে গেল। মিশিমের খারাপ লাগলো, হাজার খারাপ হোক, কিন্তু ভাইয়ের থেকে এমন ব্যবহার তো বোনের জন্য কষ্টদায়কই, তার মধ্যে আবার এভাবে তাড়িয়ে দিল। মিশিম নুয়াজের দিকে ঘুরে বসে বলল, এভাবে তাড়িয়ে দেওয়াটা ঠিক হলো না, ওকে একটু বুঝিয়ে বলতে পারতেন। এতক্ষণ ও কিসব কথা বললো সেটা শোনোনি? সব তো আমার জন্যই হয়েছে, আমাকে বিয়ে করেছেন বলেই তো বাড়িতে অশান্তি হচ্ছে। তুমি বারবারই এইসব কথা কেন বলতেছো বলো তো? তুমি কি আমায় ছেড়ে চলে দিতে চাইছো? আমার নিজেকে খুব অপরাধী মনে হচ্ছে। নুয়াজ মিশিমের 2 গাল আলতো করে হাত রেখে বলল, যে যাই বলুক পাগলি, কখনো কারো কথায় নিজেকে অপরাধী ভেবো না। আমরা দুজন দুজনকে ভালোবাসি, এটাই চিরন্তন সত্য। আমার ভয় করে যদি আপনি কখনো আমায় ছেড়ে যান। ছেড়ে গেলে আগেই যেতাম, আগে যখন পারিনি আর কখনো পারবও না। সত্যিকারের ভালোবাসা এত ঠুনকো নয়। বিকেলে নুয়াজ আর মিশিম রেডি হয়ে হাসপাতালে যায়। হাসপাতালের গেটের সামনে আলভি দাঁড়িয়েছিল, ওদের দেখে হাত নাড়িয়ে কাছে আসে, মুখে হাসির রেখা টেনে বলে। কেমন আছো হ্যাপি কাপল? মিশিম হেসে বলে, আলহামদুলিল্লাহ ভালো আছি, আপনি? আলহামদুলিল্লাহ। চলুন ভেতরে যাই। তোমার পারমিশন ছাড়া একটা কাজ করে ফেলেছি মিশি। কি?
তোমার বাবাকে আমার বাসায় শিফট করেছি, সেখানে তোমার মা আর মোহনাও আছে। কেন? দেখো, এখন তো তুমি নুয়াজের বাসায়ই থাকবে। তোমার বাবা তোমার বাবাকে দেখার মতো কেউ নেই। এদিকে আমার বাবা বিজনেসের কাজে প্রায়ই বাইরে থাকে, মা বাসায় একা থাকে। ওরা থাকলে বাড়িটা ভর্তি থাকবে, আর তোমার বাবার ঠিক মতো চিকিৎসাও করতে পারবো আমি। মাঝে নুয়াজ বলে। না ভাই, আপনার তো কষ্ট করতেই হবে না, আমি একটা ফ্ল্যাট কিনে দিব। আলবি মৃদু হেসে বলে। তোমার কাছে আমার একটাই রিকোয়েস্ট, তারা আমার কাছে থাকুক। নুয়াজ কিছু বলার আগে মিশিম বলল। বেশ, আপনার কাছেই থাকবে। অনেক ধন্যবাদ কিসমিস। এরপর তিনজন মিলে আলবির বাসা যায়। নুয়াজ আর মিশিম গিয়ে আগে বাবাকে সালাম করে। মিশিম অপরাধীর মতো মাথা নিচু করে আছে। মিশিমের বাবা মাথায় হাত বুলিয়ে বলেন। কেমন আছিস রে মা? ভালো আছি আব্বু, তুমি কেমন আছো? ভালো আছি। তিনি নুয়াজকে উদ্দেশ্য করে বললেন। ভালো আছো? জি আব্বু, ভালোই আছি। আপনার শরীরের অবস্থা কেমন বলুন? হ্যাঁ, অনেক ভালো। আলবি যেই সেবা যত্ন করে তাতে কি আর খারাপ থাকার কথা আছে? মিশিম নিচু স্বরে বলল। আব্বু, তুমি কি আমার ওপর রেগে আছো? না মা, আলবি আমায় সব বলেছে। ভালোই করেছিস বিয়ে করে, নরক থেকে মুক্তি পেয়েছিস। বেশ কিছুক্ষণ ধরে ওরা একসাথে সময় কাটালো। তারপর সন্ধ্যার দিকে বিদায় নিয়ে বাড়ি চলে গেল। নুয়াজ মিশিমকে বাড়ির সামনে নামিয়ে দিয়ে কি একটা কাজ আছে বলে চলে গেল। মিশিম বাড়িতে যেই শাশুড়ি মাকে বললেন। এতক্ষণ কোথায় ছিলে? বাবার কাছে গিয়েছিলাম। নুয়াজ কোথায়? বলল কি একটা কাজ নাকি আছে। কাজ নাকি কোনো মেয়ের কাছে গিয়ে দেখো গিয়ে? কথাটা তিনি বিদ্রুপ করেই বললেন। মিশিমের ইচ্ছে হলো না কোনো রকমের তর্ক জড়াতে, তাই সোজা নিজের রুমে চলে গেল। ফ্রেশ হয়ে বিছানায় বসে রইল কিছুক্ষণ। মাথাটা কেমন যেন ঝিমঝিম করছে। চা বা কফি খেলে ভালো লাগবে। মিশিম সোজা রান্নাঘরের দিকে এগোলো। নাইমার মা রান্না করছিল। মিশিমকে দেখে বলল। কিছু খাইবেন? চা বা কফি আছে, থাকলে কোথায় আছে বলেন, আমি বানিয়ে নিচ্ছি। না না, আমি থাকতে আপনি বানাবেন কেন? আমি বানিয়ে দিয়ে আসবো। আরে সমস্যা নেই, আমি বানাতে পারবো। ছোট স্যার জানলে রাগ করবে। আপনি যান, আমি বানাইয়া দিয়ে আসবো। অজ্ঞাতা মিশিম নিজের রুমে চলে আসলো। বসে বসে ফোন কাটছিল। তখন রাইমা দরজার সামনে এসে বলল। আপামনি আসমো? মিশিম দরজার দিকে তাকিয়ে বলে। এসো। নাইমা একটা বই নিয়ে এসেছে। বইয়ের পাতা বের করলো, বলল। আমি এই ইংলিশটা পারতেছি না, কইয়া দিবেন? অবশ্যই বলে দিব। দেখি বইটা। মিশিম নাইমাকে পড়া বুঝিয়ে দিচ্ছে আর নাইমা হা করে মিশিমের দিকে তাকিয়ে আছে। মিশিম সেটা খেয়াল করে মুচকি হাসলো, বলল। পড়ার দিকে না তাকিয়ে আমার দিকে তাকিয়ে আছো কেন? আপনি এত সুন্দর কেন? কথাটা বলে লাজুক হাসলো নাইমা। এতটাও সুন্দর নই। না, আপনি মেল্লা সুন্দর। চেহারার মধ্যে কেমন জানি মায়া মায়া। তাই? হুম। আচ্ছা, এখন পড়ো। একটা কথা জিগাই? তুমি কি পড়তে এসেছো নাকি গল্প করতে এসেছো বলো তো? সত্যি কমো? হ্যাঁ। নাইমা কান চুলকাতে চুলকাতে বলল। আপনারে আমার অনেক ভাল লাগে, কিন্তু কি নিয়া আসমো আপনার কাছে, তাই পড়ার বাহানায় আইছি। মিশিম হেসে বলল। তুমি তো খুব দুষ্টু। আচ্ছা তাহলে বই বন্ধ করো, গল্প করি। আইসা। নাইমা বই বন্ধ করার পর মিশিম জিজ্ঞেস করল। কি যেন জিজ্ঞাসা করতে চেয়েছিলে? আপনি কি অনেক বড় লোক? মিশিম বড় একটা নিঃশ্বাস নিয়ে বলল। না নাইমা, আমিও তোমাদের মতোই গরিব। তাইলে আপনি এত সুন্দর কেন? আমি দেখছি বড় লোকের মাইয়ারা সুন্দর হয়। তুমি ভুল দেখেছো, আল্লাহর সব সৃষ্টিই সুন্দর, তুমিও অনেক সুন্দর। শেষ বাক্যটি শুনে নাইমা যেন একটু লজ্জা পেল। আরেকটা কথা জিগাই? বলো। আপনার কি আগে বিয়া হয়েছিল? ধুর, না, কি বলো এসব, আমি পড়ি মাত্র কলেজে। তাহলে ছোট স্যারে বিয়া করলেন কেন? আপনার বিয়ে হয় নাই,
আপনিও তো আবিয়া একটা পোলার বিয়া করবেন। মানে তোমাদের ছোট স্যার কি আগে বিয়ে করেছিল নাকি? আল্লাহ, আপনি জানেন না? তখনই নাইমার মা কফি নিয়ে রুমে আসে। মিশিমকে দেখে মাকে দেখে নাইমা বলে, ও মা, দেখো আপাই নাকি জানেই না ছোট স্যারের আগে বসছিল। নাইমার মা কফির মগটা টি টেবিলে রাখতে রাখতে নাইমাকে ধমক দিলেন। ধরো কি যাতে বলস, আর তুই এনে কেন? যা ঘরে যা। মেয়েকে ধমক দিয়ে মিশিমের দিকে তাকিয়ে বলল, আপনি ওর কথা বিশ্বাস করবেন না তো? কি কয় না কয়, ছোট মানুষ তো। মিশিম বসা থেকে উঠে দাঁড়ায়, নাইমার মায়ের উদ্দেশ্যে বলে, আপনি কিছু লুকাচ্ছেন আমার থেকে? না ম্যাডাম, কি লুকামো? কিছুই লুকাই নাই। আমি যাই, হ্যাঁ, তরকারি পোড়ায় যাইব। নাইমাকে নিয়ে তিনি চলে গেলেন। কিন্তু নাইমার মিথ্যা বলেছে বলে মনে হলো না। কিছু তো একটা হয়েছে। নুয়াজ কি তাহলে সত্যি আগে বিয়ে করেছিল? কেউ তো কিছু জানালো না। মিশিমের মাথায় হাজারটা প্রশ্ন ঘুরপাক খাচ্ছে। রাত 10টার দিকে নুয়াজ বাড়িতে আসে। মিশিম তখন একপাশ হয়ে শুয়েছিল। দরজা চাপিয়ে দিয়ে বিছানায় গিয়ে মিশিমকে জড়িয়ে ধরে। আদুরে কণ্ঠে বলে, বউটা কি আমার অপেক্ষায় থাকতে থাকতে ঘুমিয়ে পড়েছে? মিশিম নুয়াজের দিকে ঘুরে চোখে চোখ রাখে। নুয়াজ দুষ্ট হাসি দিয়ে মিশিমের ঠোঁটে আলতো করেও চুমু খায়। মিশিম তখনও নুয়াজের চোখের দিকে তাকিয়ে আছে। নুয়াজ যখন মিশিমের গলার দিকে মুখটা এগিয়ে দিয়ে যায় তখন মিশিম নুয়াজকে বাধা দেয়। নুয়াজ জিজ্ঞাসু দৃষ্টিতে তাকায় মিশিমের দিকে। মিশিম শান্ত কণ্ঠে জিজ্ঞেস করে, আপনি আগে বিয়ে করেছিলেন? মিশিমের কথা শুনে নুয়াজ ভ্রু জোড়া কিঞ্চিত বাঁকা করল। মিশিম আবারও প্রশ্ন করল, আপনি আগে বিয়ে করেছিলেন কি না? হঠাৎ এই প্রশ্ন কেন মিশমি? প্রশ্নের পিঠে প্রশ্ন করাটা আমার পছন্দ নয়। আমি আমার উত্তর চাই। নুয়াজ এবার উঠে বসলো। মিশিম পেছন থেকে শার্ট খামচে ধরে টান দিতেই নুয়াজ কিছুটা ঝুঁকে পড়ে মিশিমের উপর। মিশিম অগ্নিরূপ ধারণ করে বলল, আমার চোখে চোখ রেখে উত্তরটা দিন। এমন জেদ করছো কেন? আমি বলেছি না প্রশ্নের পিঠে প্রশ্ন করবেন না। কথাটা চেঁচিয়ে বলল মিশিম। নুয়াজ এবার মিশিমকে নিয়েই বসলো। মাথা নিচু করে আছে। মিশিম তাকিয়ে আছে উত্তরে আসায়। অনেকক্ষণ চুপ থেকে নুয়াজ বলে, হ্যাঁ, বিয়ে করেছিলাম। মিশিম নিশ্চুপ। নুয়াজে মিশিমের মুখটা দু হাতের মধ্যে নিয়ে বলল, প্লিজ আমায় ভুল বুঝো না। মিশিম এক ঝটকায় হাত সরিয়ে দিল। নুয়াজের শার্টের কলার চেপে ধরে বলল, আমার থেকে এটা কেন লুকালেন? আপনার হাজারটা মেয়ের সাথে ফিজিক্যাল রিলেশন ছিল, সেটা জেনেও আমি আপনাকে ভালোবেসেছিলাম। তাহলে এই বিয়ের বিষয়টা কেন লুকালেন বলেন? মিশমি, রিল্যাক্স। কিসের রিল্যাক্স? হ্যাঁ, কিসের রিল্যাক্স? আমি যদি বিবাহিত হতাম, ছেলেদের সাথে ফিজিক্যাল রিলেশন করতাম, তাহলে আপনি আমায় মেনে নিতেন? বলেন, বলেন না। আজে বাজে কথা বলবে না মিশমি। আপনি করলে সেগুলো আজে বাজে না, অথচ আমি বললেই আজে বাজে। নুয়াজ মিশিমকে বুকের মাঝে জড়িয়ে নিল। প্লিজ ঠান্ডা মাথায় আমার কথাগুলো শোনো। মিশিম ধাক্কা দিয়ে নুয়াজকে সরিয়ে দিল। চেঁচিয়ে চেঁচিয়ে বলল, আমাকে ছুবেন না আপনি। আপনি বিয়ের কথা আগে জানালে কি হতো? অন্তত আজকের মতো কষ্ট তো পেতে হতো না। দেখো মিশমি, ঠিক আছে, ঠিক এই ভয়েই আমি সেদিন রাতে রেজিস্ট্রি পেপারে সাইন করিয়ে নিয়েছিলাম। মানে? দ্বিতীয় রাতে যে তুমি আমার বাংলোতে এসেছিলে সেই রাতে রেজিস্ট্রি পেপারে সাইন করিয়ে নিয়েছিলাম, যাতে বিয়ের আগে জানতে পারলেও আমাকে ছেড়ে যেতে না পারো। আপনি কি এগুলো রিভেন্স নিচ্ছেন? সত্যি বলতে তোমার উপর আমার আলাদা রাগ ছিল। আমার ইচ্ছা ছিল তোমায় বিয়ে করে কষ্ট দেওয়া, তোমার সামনে হাজারো মেয়ের সাথে কথা বলা, সারা রাত অন্য মেয়েদের সাথে কাটিয়ে সকালে বাড়ি ফেরা। মেয়েরা সব কিছুর ভাগ দিতে পারলেও তার স্বামীর ভাগ বা তার ভালোবাসার মানুষটির ভাগ কাউকেই দিতে পারে না। তুমিও এটা সহ্য করতে পারতে না। তোমার প্রতিটা বার করা রিজেক্ট আমার ইগোতে লেগেছিল, চাপার রাগ জন্ম নিয়েছিল। তাই রাতে সুযোগ পেয়ে তোমার সাথে ফিজিক্যাল কোনো রিলেশনে জড়াইনি, তোমার বিশ্বাস অর্জন করতে চেয়েছি।
তোমার বাড়িতে যখন বিয়ের প্রস্তাব নিয়ে যাই তারা তখন যা নয় তাই ব্যবহার করে আমার সাথে। আমার রাগ হলো তখন আরও বেড়ে যায়। তোমাকে বিভিন্নভাবে বোঝাতে থাকি প্রতিবাদ করার বিষয়টি। সব প্ল্যান ঠিকমতো চললেও এলোমেলো হয়ে যায় মাত্র 3 দিনেই। সেই 3 দিন, যেই 3 দিন তোমার সাথে আমার কোনো যোগাযোগই ছিল না। তোমাকে দেখতেও পারিনি একটা বারের জন্য। বুকের ভেতরে চাপা একটা কষ্ট বুঝতে পারি। তোমার উপর চেপে রাখার রাগ, জেদ কখন যে ভালোবাসায় পরিণত হয়ে গিয়েছে আমি বুঝতেই পারিনি। সত্যি বলছি মিশমি, ওই 3টা দিন যথেষ্ট ছিল তোমার গুরুত্ব আমাকে বোঝানোর জন্য। 3 দিন যোগাযোগ না হওয়ার কারণেই আমি ভেবেছিলাম তুমি অন্য কারোর সাথে হয়তো পালিয়ে গেছো। কিন্তু ভুল ধারণা ভাঙলো আলভি। আলভির মুখে সব শুনে নিজের উপর খুব রাগ আর ঘৃণা হলো। সেই সাথে অনেক গুণ বেড়ে যায় তোমার প্রতি আমার ভালোবাসা। আমি তোমাকে হারাতে চাই না মিশমি, অনেক ভালোবাসি তোমায়। মিশিম এতক্ষণ যাবৎ চুপচাপ নোয়াজের কথা শুনছিল। বিশ্বাসই হচ্ছিল না নোয়াজ এত সব কিছু পরিকল্পনা করে রেখেছিল। মানুষ এত নিখুঁত অভিনয় কি করে করতে পারে? চোখ দিয়ে টপ টপ করে পানি পড়ছে। মিশিম ভাবতেই পারছে না, যদি নোয়াজ মিশিমকে ভালো না বেসে ফেলতো তাহলে মিশিমকে কত কি না সহ্য করতে হতো। মিশিমকে চুপ করে থাকতে দেখে নোয়াজ ওর দুটি হাত নিজের হাতের মুঠো পুরো নিল। অসহায় দৃষ্টিতে মিশিমের দিকে তাকিয়ে বলল, আমাকে ক্ষমা করে দাও প্লিজ। মিশিম ভাঙা ভাঙা গলায় উত্তর দিল, কি নিখুঁত অভিনয় করতে পারেন আপনারা? বড়লোক মানুষগুলো কি এমনই হয়? টাকার দাপটে কি তাদের ইগো সর্বোচ্চ চূড়ায় থাকে? তারা কি ভাবে যাকে প্রপোজ করবে তাকেই রাজি হতে হবে? যখন বলবে তখনই বিছানায় যেতে হবে, আর তা না করলে নিতে হবে চরম প্রতিশোধ। আপনি এখন বলছেন আপনি আমায় ভালোবাসেন। যদি ভালো না বাসতেন তাহলে হয়তো আপনার পরিকল্পনার মতোই সব চলতো, তাই না? নোয়াজ অপরাধীদের মতো মাথা নিচু করে রইল। মিশিমের দিকে তাকানোর মুখও তার নেই। তবে মিশিমের থেকে কিছু লুকিয়ে রাখতে চায় না। যা ঝামেলা হওয়ার একদিনই হোক, যত কষ্ট পাওয়ার একদিনই পাক। যে সত্যগুলো পরে জানলে আরও কষ্ট পাবে, সেগুলো না হয় আগেই জেনে নিয়ে কষ্ট পাক। মিশিম এবার শান্ত স্বরে জিজ্ঞেস করলো, আগের বিয়েটা কিভাবে হয়েছিল আর সে কোথায়? আগের বিয়েটা বাবা মার ইচ্ছাতেই করেছিলাম। বিরাট বড়লোকের মেয়ের সাথে বিয়ে ঠিক করেছিল আমার। তার নাম ছিল যারা। যারার বাবার ছিল খুব বড় বড় বিজনেস। আমার আব্বু নিজের বিজনেস ডেভেলপারের জন্য যারার সাথে আমার বিয়ে ঠিক করে। আমি তখন বিয়ে করার জন্য একদমই রাজি ছিলাম না। কিন্তু যখন আমাদের বাসায় তারা আসে তখন আমি প্রথম দেখেই যারাকে এক পলকে দৃষ্টি স্থির হয়ে গিয়েছিল ওর ওপর। একটা মেয়ে এত সুন্দর হতে পারে যেটা ওকে না দেখলে আমি জানতামই না। তারপর থেকে আমাদের টুকটাক কথাবার্তা শুরু হয়, দেখাও হয়। ওর প্রতি আলাদা একটা টান অনুভব করতে শুরু করি। এরপর আর আমি বিয়েতে অমত করিনি। খুব ধুমধামভাবেই আমাদের বিয়েটা হয়ে যায়। ভালোবাসার মানুষটাকে নিজের করে পাওয়ার এক অনুভূতি তখন আমি অনুভব করি। যারা ছিল আমার জীবনের প্রথম নারী, যাকে আমি নিজের করে নিয়েছিলাম। নিজের সব চাওয়া ভালোবাসা যারাকে প্রথম দিয়েছিলাম। 1 সপ্তাহে আমাদের সংসার ভালোই চলতে থাকে। সারাদিন মিষ্টি মিষ্টি ঝগড়া, রাগ, খুনসুটি, আদর, ভালোবাসা সবই ছিল। এর মধ্যে একদিন যারার বাবা অসুস্থ হয়ে পড়ে। তখন যারাকে নিয়ে আমরা ওর বাবাকে দেখতে যাই। যারা সেদিন ওই বাড়িতেই থেকে যায়, কিন্তু অফিসের জন্য চলে আসতে হয় আমাকে। রাতে আমি বেশ কয়েকবার ওকে ফোন করি, কিন্তু ও ফোন তোলেনি। ভেবেছিলাম হয়তো ওর বাবার পাশেই রয়েছে। পরের দিন অফিসে যাওয়ার আগে ওর সাথে দেখা করতে আমি ওদের বাড়িতে যাই। 4 দিন হয়ে যায় যারা ওর বাড়িতে থাকে। অফিসের ফাঁকে ফাঁকে ওকে ফোন দিয়ে খোঁজ খবর নিতাম। একদিন রাতে যারাকে খুব কাছে পেতে ইচ্ছা করছিল। ওই দিন যারাকে ফোন দিচ্ছিলাম, ফোনও তুলছিল না। আর আমি ওকে ছাড়া থাকতেও পারছিলাম না। তাই ভাবলাম ওর বাসায় চলে যাই। গাড়ি নিয়ে ওর বাসায় যেতেই দারোয়ান দরজা খুলে দিল। আমি ভেতরে গিয়ে দেখলাম দরজাটা আনলক করা। তাই আর কলিং বেল বাজায়নি। যারাকে চমকে দিব ভেবে চুপি চুপি ভেতরে যাই। গিয়ে দেখি বাসায় ওর বাবা মা কেউই নেই। যারার রুমের সামনে যেতেই চমকে গেলাম আমি। ড্রিম লাইটের আলোতে স্পষ্ট দেখতে পাচ্ছিলাম যারা অর্ধ উলঙ্গ অবস্থায় একটা ছেলের সাথে অন্তরঙ্গ মুহূর্তে। আমার পায়ের নিচ থেকে মাটি সরে যাচ্ছিল। আমার মনে হচ্ছিল আমি শূন্যে ভাসছি। যারা তখন এতটাই ব্যস্ত ছিল সুখ নিতে যে আমাকে খেয়ালই করেনি।
আমি তখনই আমার বাসায় চলে আসি। হারানোর কষ্টে জর্জরিত হয়ে থাকি। 2 দিন আর আমি ওকে কোনো ফোন বা টেক্সট করিনি। 6 দিন পর যারা বাসায় ফিরে আসে। বিশ্বাস করো মিসমি, ওর মুখটা যখন দেখি তখন কতই স্নিগ্ধ আর পবিত্র লাগছিল। কিন্তু নিজের চোখে দেখেছিলাম ওর অন্তরঙ্গ অবস্থায়। আমি সরাসরি ওকে এই বিষয়ে জিজ্ঞেস করলে ও একটু ইতস্তত বোধ করে। এরপর আমি জোরাজুরি করে যেটা জানতে পারলাম তাতে আমার মাথায় আকাশ ভেঙে পড়ার উপক্রম। এতটুকু বলে নুয়াজ থামলো, চোখের কোণে পানি চিকচিক করছে। মিশিম খুব মনোযোগ সহকারে শুনছে নুয়াজের প্রতিটা কথা। ধীর কণ্ঠে মিশিম জিজ্ঞেস করলো, কি বলেছিল? বলেছিল অনেক আগে থেকেই ওর ছেলেদের সাথে ফিজিক্যালি রিলেশন ছিল। তারপর? আমি ওকে বিভিন্নভাবে বোঝাতে থাকি। ওকে এতটাই ভালোবেসে ফেলেছিলাম যে ওকে ছাড়া থাকবো এটা ভাবতেই পারছিলাম না। বলেছিলাম, বিয়ের আগে যা করার করেছো, এখন আর কারোর সাথে কিছু করো না প্লিজ। অনেক কান্নাকাটি করে ওর পায়ে ধরি, যারাও আমার কথায় কথা দেয়। কিছুদিন ছাড়া ভালো থাকলেও আবার শুরু হয় তার এসব খারাপ কাজ। মানুষের যেমন মদ সিগারেটের নেশা, যারারও তেমনি ছেলেদের নেশায় হয়ে গিয়েছিল। তবুও আমি চুপচাপ সবটা শুয়ে বোঝাতে চেষ্টা করেছি, কিন্তু যারা নারাজ ছিল বুঝতে। এক কথায় 2 কথায় খুবই ঝগড়া হয়ে যায় আমাদের। রাগের বশে ওকে একটা থাপ্পড় মেরে দিই। সেদিন ওর বাবার বাড়িতে চলে যায় এবং স্পষ্ট জানিয়ে দেয় ও আমার সংসার করতে পারবে না। কত হাতে পায়ে ধরে কান্নাকাটি করেছি, কিন্তু ফিরেই আসেনি। মেয়েদের মতো নিজেকে দিনের পর দিন ঘরে বন্দি করে রেখেছিলাম। তারপর এলো সেই অনাকাঙ্ক্ষিত একটি দিন, যেদিন যারা আমায় ডিভোর্স লেটার পাঠায়। তারপর ওই দিন ডিভোর্স লেটারটাই যথেষ্ট ছিল আমাকে বদলে দেওয়ার জন্য। তখন থেকে আমিও হয়ে গেলাম প্লে বয়। রিলেশন করেছি আর মেয়েদের বিছানায় নিয়েছি। আমি কখনো ভাবিনি আমি আবার কোনো মেয়েকে ভালোবাসতে পারবো, কিন্তু আমি পেরেছি। আমি তোমায় ভালোবেসে ফেলেছি। তুমি যদিও আমাকে ছেড়ে চলে যাও, তাহলে মেয়ে জাতির উপর ঘৃণাটা সারা জীবনের জন্যই আমায় ঘিরে ধরবে। আমি কখনোই আর কোনো মেয়েকে বিশ্বাস করতে পারবো না। মিশিম নিষ্পলকভাবে তাকিয়ে আছে। একটা মেয়ে যেমন একটা ছেলেকে খারাপ বানাতে পারে, তেমনি একটা মেয়ে আবার একটা ছেলেকে ভালোও করতে পারে। প্রতিটা মানুষের জীবনেই কত অন্ধকার অতীত লুকিয়ে থাকে, চাকচৌকিকের মতো আলোয় আমরা ধরতে পারি না। মানুষ কতটা কষ্ট পেলে বদলে যায় এত জঘন্যভাবে সেই খবরও আমরা নিই না। কেউ আঘাত পেয়ে ভালোর পথে যায়, আবার কেউ আঘাত সহ্য করতে না পেরে খারাপের পথে যায়। মিশিম ভেবে নিয়েছে নুয়াজের অতীত নুয়াজকে খারাপ বানালেও মিশিম ওর বর্তমান, ওর ভবিষ্যৎ ভালোবাসা দিয়েই আগলে রাখবে সে নুয়াজকে। নুয়াজ হাওমাও করে কাঁদতে কাঁদতে মিশিমকে জড়িয়ে ধরে। প্লিজ মিসমি, আমায় ছেড়ে যেও না প্লিজ, তাহলে যে আমার বেঁচে থাকাটাই অসম্ভব হয়ে যাবে। মিশিম আরেকটু শক্ত করে জড়িয়ে ধরে নুয়াজকে। যাব না আপনাকে ছেড়ে। ভালোবেসেছি কি ছেড়ে চলে যাওয়ার জন্য? বেলকনিতে দেওয়ালের সাথে হেলান দিয়ে বসে আছে মিশিম। নুয়াজ মিশিমের কোলের উপর মাথা রেখে পেটে মুখ গুজে কোমর জড়িয়ে শুয়ে আছে। মিশিম খুব সুন্দর করে নুয়াজের চুলে হাত বুলিয়ে দিচ্ছে। আজ আকাশটা একদম সত্য, অর্ধবৃত একটি চাঁদ, আর তার মাঝে তার আশেপাশে রয়েছে অসংখ্য তারা, যেগুলো মিটমিট করে জ্বলছে। নুয়াজ মাথা তুলে মিশিমের দিকে তাকায়। মিশিম ভ্রু নাড়িয়ে জিজ্ঞেস করে, কি? একটা কথা বলি। বারণ করলো কেন? আমার বাবা মা অন্য ধরনের, একদমই। তারা খুব একটা ইজিভাবে আমাদের বিয়েটা মেনে নেবে না। অফিসের জন্য বেশিরভাগ সময়টাই আমায় বাইরে কাটাতে হবে। বলা যায় না তারা কখন কি ক্ষতি করতে পারে তোমার। আর তোমার কিছু হলে আমি নিজেকে বাঁচাতে পারবো না। চলো না মিসমি, আমরা অন্য কোথাও চলে যাই। অন্য কোথাও মানে? দেশের বাইরে। পাগল আপনি? আমার পরিবার আছে এখানে, বিশেষ করে বাবা আর মোহনা। তাদের ছাড়া আমি থাকতে পারবো না। আমরা নিজেরাই পুরোপুরি সেটেলড হয়ে তারপর ওদেরকে নিয়ে যাব। এখন তো আলভির কাছেই থাকবে, আর আলভি ছেলেটাকে চোখ বন্ধ করে বিশ্বাস করা যায়। তবুও আর আমার বিষয়টা বাদ দিলেও আপনার বিষয়টা আলাদা। শুধুমাত্র আমার জন্য আপনি আপনার পরিবারকে ছাড়বেন? কিসের পরিবার? জন্ম দিয়ে শুধু কর্তব্যটুকুই পালন করেছে, তাও শুধু নিজেদের স্বার্থে। নিজেদের কতটুকু সময় দিয়েছে আমায়? আমার থাকা না থাকার কিছুই যায় আসে না তাদের।
আপনি এখন রাগের বশে এসব বলছেন। রাগ কমে গেলেই সব ঠিক হয়ে যাবে। এখন আমি একটুও রেগে নেই, যা বলছি সব ঠান্ডা মাথায় বলছি। আর কালে আমরা আলভির বাসায় গিয়ে এসব বিষয়ে কথা বলবো। ড্রয়িং রুমে বসে আছে নুয়াজ, মিশিম, আলভি, আলভির মা বাবা, মিশিমের মা বাবা আর মোহনা। সকলের সামনে প্রসঙ্গ তুলে নুয়াজ বাহিরে যাওয়ার কথা শুনে সকলের মুখটাই মলিন হয়ে যায়। মিশিমের বাবা খুব কষ্ট হয়, কিন্তু সব মা বাবারই তো চায় তাদের ছেলেমেয়েরা ভালো থাকুক। মিশিম ছোট্ট থেকেই কষ্টে বড় হয়েছে। স্বামীর সংসারে যদি সুখ মিলে তাহলেই হোক তার মেয়েটা সুখী। আলোচনা সবার মতামতের ভিত্তিতে যাওয়ার পারমিশন মিলে। হুট করেই আলভি বলে। তবে এক শর্তে। নুয়াজ অবাক হয়ে বলে, কি শর্ত? যতদিন না পাসপোর্ট ভিসা তৈরি হচ্ছে ততদিন তোমাকে আর মিশিকে আমাদের বাসায় থাকতে হবে। মিশিম লাফিয়ে উঠে বলল। আমি রাজি। এরপর আবার নুয়াজের দিকে তাকিয়ে বলল, নুয়াজ আসলে কবে আবার ওদেরকে দেখব তার তো কোনো ঠিক নেই, তাই কয়টা দিন সবার সাথে কাটাতে চেয়েছিলাম। হেসে বলল। আমার কোনো সমস্যা নেই। এরপর সবাই একসাথে খাবার দাওয়া শেষ করলো। সময় যেতে লাগলো তাদের আপন গতিতে। ওইদিকে নুয়াজ সব ব্যবস্থা করেছে। অতঃপর এক সপ্তাহের মধ্যে সবকিছু কমপ্লিট হয়ে যায়। ফ্লাইটের আগের দিন রাতে নুয়াজ মিশিমকে নিয়ে ওর বাবা মায়ের সাথে দেখা করতে যায়। তারা ওদের দিকে তাকিয়েও দেখেনি, আর একবারের জন্য বলেও নি যাস না। কিছু সময় দাঁড়িয়ে মিশিমকে নিয়ে আবার চলে আসে আলভির বাসায়। মোহনাকে মনমরা হয়ে বসে আছে। এভাবে বসে থাকতে দেখে মিশিম ওর দিকে এগিয়ে যায়। কি রে, এভাবে মনমরা হয়ে বসে আছিস কেন? আমার খুব কষ্ট হচ্ছে রে আপু। কেন? তুই আমাদের ছেড়ে একেবারের জন্য চলে যাবি। মোহনা টলমল চোখ করা দেখে মিশিমের ওকে বুকে জড়িয়ে নেয়। একদম কাঁদবি না, সব কিছু ঠিকঠাক করে তোদেরও নিয়ে যাব। তুই এভাবে কাঁদলে বাবাকে সামলাবে কে বল তো? তুই না স্ট্রঙ্গার। তোকে ছাড়া থাকতে আমার কষ্ট হবে। চুপ। প্রতিদিন আমি ভিডিও কল দিব, ঘন্টার পর ঘন্টা জমিয়ে আড্ডা দিব, কেমন? মোহনা তখনও কেঁদে চলছে। মিশিম ওর চোখের পানি মুছে দিয়ে বলল, ছাদে যাবি? মোহনা কাঁদতে কাঁদতে উত্তর দিল। তুই গেলে যাব। মিশিম হাসলো, বলল, চল। দুজনে ছাদের পথে পা এগোতেই পেছন থেকে রেহনুমা বেগম মিশিমকে ডাক দেয়। ডাক শুনে মিশিম পিছনে ঘুরে দাঁড়ায়। রেহনুমা বেগম মুখটা কাচুমাচু করে বলেন, মাপ চাওয়ার মতো মুখ আমার নাই, আমি জানি। ছোট থেকেই তোর প্রতি অনেক অন্যায় অবিচার করেছি আমি। খাঁটি রত্ন চিনতে পারি নাই। কালই তো তুই চলে যাবি, আমায় ক্ষমা করে দিস মা। মিশিম শান্ত কণ্ঠে বলে, তুমি যে তোমার ভুল বুঝতে পেরে অনুতপ্ত হয়েছ, এটাই তো অনেক। তোমার উপর আমার কোনো রাগ নেই মা, শুধু একটাই অনুরোধ করব, আমার বাবা আর মোহনাকে দেখে রেখো প্লিজ। তোমার ভাই বোনদের সাথে হাত মিলিয়ে ওদের কোনো ক্ষতি করো না। ওদের সাথে আর আমার কোনো সম্পর্ক নাই। কেন? বড়াপা তো প্যারালাইসিস হয়ে পড়ে আছে। ছোটটার জামাই শ্বশুরবাড়ি থেকে তাড়াই দিছে, আর ভাইয়ের বড় ছেলে মেয়ে কেউ এখন ওরে দেখতে পারে না। অশান্তি চলে সংসারে। মিশিম বড় একটা শ্বাস নিয়ে বলল, সবাই সবার পাপের ফল ভোগ করেছে। মোহনাকে নিয়ে ছাদে যায় মিশিম। গিয়ে দেখে আলভি আকাশের দিকে তাকিয়ে আছে। মিশিম পেছন থেকে ডাক দেয়, আলবি ভাই। মিশিমের ডাকে স্মিত হেসে আলভি বলে, এত রাতে ছাদে তুমি? বোনকে নিয়ে একটু সময় কাটাতে এলাম। ভালোই হলো আপনিও আছেন। নুয়াজ কোথায়? ও একটু ক্লান্ত, তাই ঘুমিয়ে পড়েছে। তারপর বলো, কেমন অনুভূতি হচ্ছে? কিসের অনুভূতি? বিদেশের মাটিতে পা রাখবে সেটার অনুভূতি। খুব কষ্ট হচ্ছে আলবি ভাই। সবাইকে ছেড়ে চলে যাব ভাবতেই না বুকের ভেতরে মোচড় দিচ্ছে। পাগলি কিসমিস, আমি আছি তো, তুমি নিশ্চিন্তে যেতে পারো। তোমার পরিবারের কোনো অযত্ন বা ক্ষতি আমি হতে দেব না। আর মোহনার পড়াশোনা নিয়েও টেনশন করতে হবে না। মোহনা যেমন তোমার বোন, ঠিক তেমনই আমারও বোন। আপনি এত ভালো কেন বলুন তো? আমার সব সময় মনে হয় আপনি অদৃশ্যভাবে আমার পাশেই থাকেন।
তোমার ভাবনা এমন তাই। আমি কিন্তু এতটাও ভালো মানুষ নই কিসমিস। আমি যতটা ভাবি আপনি তার চেয়ে অনেক বেশি ভালো আলবি ভাই। আপনার জীবন সঙ্গিনী যে হবে সে সত্যি খুব ভাগ্যবতী হবে। মিশিমের কথার উত্তর দিল না আলবি, শুধু মুচকি হাসল। সকালে রেডি হচ্ছিল মিশিম, তখন নুয়াজ কি যেন কাজ করছিল। মিশিমকে বলল, কলম আছে তোমার কাছে? আমার কাছে তো নেই, মোহুর কাছে আছে, আমি নিয়ে আসছি। মিশিম মোহনার রুমে গিয়ে দেখলো দরজা লক করা। কয়েকবার নক করার পরেও কোনো সাড়া শব্দ পেল না। মনে হয় মেইন দরজা না খুলেই বাথরুমে গোসল করছে। তাই মিশিম আলবির কাছে গেল। রুমে গিয়ে দেখলো আলবি নেই। টেবিলে অনেক খোঁজাখুঁজির পর ডায়েরির ভেতর কলম পেল। কলমটা নিতে গিয়ে চোখ আটকে গেল একটা লাইন দেখে। অসংখ্য কৌতূহল নিয়ে ডায়েরির পাতা উল্টাতে থাকে মিশিম। মিশিমের গলার আওয়াজ শুনছিল মোহনা। গোসল করার জন্য বের হতে পারেনি তখন, তাই গোসল সেরে মিশিমের রুমে যায়। নুয়াজকে দেখে বলে, আপু কোথায় ভাইয়া? তোমার কাছে তো গেল কলম আনতে। কলম আনতে গিয়ে তোমার আপু নিজেই কলম হয়ে গিয়েছে নাকি? মোহনা হেসে বলল। আচ্ছা আমি এনে দিচ্ছি। মিশিম ডায়েরির পাতা উল্টাচ্ছিল আর অবাক হচ্ছে। শুরু করেছে, অনেকটা শুরু থেকে পড়া শুরু করেছে মিশিম। এক পৃষ্ঠায় লেখা, আজ একটা পিচ্চি মেয়ে আমায় বিয়ের কথা বলেছে। হা, ভারী মিষ্টি দেখতে কিসমিস। আরেক পৃষ্ঠায় লেখা, মাঝে মাঝেই দেখি খেলতে বের হতো, কিন্তু কখনো তাকায় না, আবার কাছেও আসে না। এভাবে দেখতে দেখতে অনেকগুলো সময় কেটে গেছে। একদিন হুট করে দেখলাম কিসমিসকে আর দেখতে পাচ্ছি না, হারিয়ে ফেললাম। এরপর অনেকগুলো পৃষ্ঠার বাদ দিয়ে লেখা, আজ কতগুলো বছর পর আবার কিসমিসকে দেখতে পেলাম। আগের চেয়ে কত সুন্দরী হয়েছে মেয়েটা, কত বড় হয়ে গিয়েছে, কিন্তু ওকে দেখে মনে হলো খুব দুঃখী। 4টা পেজ বাদ দিয়ে লেখা, ওর পরিবারের অবস্থা শুনে খুব কষ্ট হচ্ছে। কত কষ্ট পাচ্ছে আমার কিসমিস। ওকে আমি এই নরক থেকে আমার কাছে নিয়ে আসব, ভালোবাসায় রাঙিয়ে দিব ওর প্রতিটা মুহূর্ত। এরপর অনেক পৃষ্ঠা খালি। উল্টাতে উল্টাতে কিছু লেখা পেল। আল্লাহ বোধহয় মিষ্টিকে আমার ভাগ্যে রাখেনি। যাকে ভালোবেসে নিজের করে চেয়েছি তার মুখেই শুনি অন্যজনকে ভালোবাসার কথা। এটা কি হওয়া খুব দরকার ছিল? থাক, সব ভালোবাসায় পূর্ণতা পেতে নেই। কিসমিস যাকে ভালোবেসে সুখে থাকবে, আজ তার হাতেই ওকে তুলে দিয়ে আসলাম। তুমি ওকে সবসময় ভালো রেখো আল্লাহ। ওর জীবনে যেন দুঃখের ছায়া না পড়ে। মেয়েটা খুব সহজ সরল, ওকে আত্মনির্ভরশীল আর প্রতিবাদী করার সাহস জুগিয়ে দিও। মিশিমের চোখ ঝাপসা হয়ে আসছিল। আবার অনেকগুলো পেজ বাদ। শেষের পৃষ্ঠায় লেখা, সময়গুলো নদীর স্রোতের মতো বহমান। খুব ইচ্ছে করছিল বলতে, মিশি তুমি যেও না, এখানেই থাকো, অন্তত চোখের দেখাটা তো দেখতে পারবো। কিন্তু ওকে আটকানোর সাধ্যি যে আমার নেই। কিন্তু আমি তবুও খুশি। আমি আমার ভালোবাসার মানুষকে নাইবা পেলাম, মিষ্টি তো পেয়েছে। ওর ঠোঁটের কোণে এক ফোঁটা হাসি আমার ভালোবাসাকে ওর মাঝে বাঁচিয়ে রাখবে। এটা মিষ্টি নিজেও জানবে। ভালো হয়েছে মিষ্টি জানে না, জানলে হয়তো আমাকে অন্য দৃষ্টিতে দেখতো। সবসময় কাঙ্ক্ষিত মানুষকে নিজের করেই পেতে নেই। কিছু মানুষ কাঙ্ক্ষিত থেকেও হয় অনাকাঙ্ক্ষিত। আমি না হয় সে অনাকাঙ্ক্ষিতই হলাম। মিষ্টির আকাঙ্ক্ষায় না থেকেও অদৃশ্যভাবে হয়ে রইলাম অনাকাঙ্ক্ষিত সে হয়ে, যাকে মিষ্টি কখনো সেভাবে উপলব্ধি করতে পারবে না। স্যাক্রিফাইসের মধ্যেও রয়েছে অনন্য সুখ। আল্লাহ, তুমি আমার ভালোবাসার মানুষকে ভালো রেখো সবসময়। ওর হাসি মুখে কখনোই বর্ষার কালো মেঘ জমতে দিও না। আমি যেন সবসময় অদৃশ্য অধরার ভালোবাসায় ওকে আগলে রাখতে পারি। মিশিমের ডায়েরিটা বন্ধ করে চেয়ারে বসে পড়ল। কোথায় যেন একটা খুব কষ্ট হচ্ছে, কিন্তু কেন হচ্ছে? নুয়াজের ডাকে মিশিমের নিজেকে স্বাভাবিক করে নেয়। তুমি রেডি? মিশিম মাথা নেড়ে বলে, হুম। চলো তাহলে, বের হতে হবে। নিচে নেমে সবাইকে গাড়ির কাছে পেলেও আলবিকে দেখতে পেল না। মিশিমের চোখ দুটো এখন আলবিকে খুলছে। একটা বাড়ি এই মানুষটার চোখের গভীরতা দেখতে চায় মিশিম, যেটা আগে ওর চোখে পড়েনি। মিশিম আয়েশা বেগমকে জিজ্ঞেস করলেন, আলবি ভাই কোথায় আন্টি? ওর একটা কি কাজে যেন বড়ি বের হয়ে গেছে, বলেছে কাজ শেষ করে সোজা এয়ারপোর্টে যাবে। এয়ারপোর্টে পৌঁছালে অনেকক্ষণ ধরে বসে আছে, তবুও আলবি আসছে না। এবার আর অপেক্ষা করার সময় নেই, যাওয়ার জন্য অ্যানাউন্সমেন্ট করা হচ্ছে। মিশিম কেঁদে ফেললো বাবাকে জড়িয়ে ধরে। সবার সাথে কথা বলে এগিয়ে যাচ্ছে।
চোখ দুটো আলভিকে খুঁজলেও দেখার ভাগ্য হলো না। কিছু দূর এগিয়ে যেতেই শুনতে পেল কারো কণ্ঠ। কিসমিস। মিশিম দাঁড়িয়ে গেল। পিছন ঘুরে আলভিকে দেখে চোখের কোণে পানি চিকচিক করে উঠল। আলভি নুয়াজকে বলল, সাবধানে যেও ভাই, আর পৌঁছে আমাদের জানিও। তোমরা সবাই ভালো থেকো। আলভি স্বাভাবিকভাবে হেসে মিশিমকে বলল। ওখানে গিয়ে আবার ভুলে যেও না আমাদের। ভালো থেকো কিসমিস। মিশিম স্মিত হেসে বলল, আপনিও ভালো থাকবেন। উত্তরে আলভি হালকা হাসলো। নুয়াজ মিশিমকে তাড়া দিয়ে বলল, চলো, দেরি হয়ে যাচ্ছে। সবার উদ্দেশ্যে হাত নাড়িয়ে নুয়াজ মিশিমকে হাতটা শক্ত করে ধরল। ইমিগ্রেশনের কাছে গিয়ে মিশিম পেছনে ঘুরে থমকে দাঁড়ালো। মিশিম স্পষ্ট দেখতে পাচ্ছে আলভি কাটছে, সাথে ঠোঁটের কোনো হাসি। হাত নাড়িয়ে মিশিমকে বিদায় দিচ্ছে। মিশিম মনে মনে বলল, আপনি বড্ড বোকা আলবি ভাই। আপনার হাসি আর চোখের পানিগুলো আড়াল করতে পারছেন না, সেটা কি আপনি জানেন? এত কাছের মানুষটি অনাকাঙ্ক্ষিত হবে বুঝিনি আমি। সবার আকাঙ্ক্ষা কি আর সত্যি হয় বলেন? আপনি আমার জীবনে সত্যি অনাকাঙ্ক্ষিত সে। মিশিমেরও ঠোঁটের কোণে হালকা হাসি ফুটিয়ে আলভিকে বিদায় জানালো। নুয়াজের হাত ধরে পার হয়ে যায় এয়ারপোর্টের ইমিগ্রেশন। সাথে এক বুক অজানা অনুভূতি। সব অনুভূতি যার নাম থাকতে নেই।